আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুনতে পাচ্ছেন? শোনা যায় আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই সাদ্দাম সাহেব, আমাকে মিউট অল অপশনটা করে দেন, হোস্ট বা কো-হোস্ট করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা লাস্ট ক্লাসে ভেরিয়েন্স অ্যানালিসিস নিয়ে কথা বলতেছিলাম। বেসিক যে ভেরিয়েন্স গুলো আছে, আমরা সেলস ভেরিয়েন্স নিয়ে কথা বলছিলাম, সেলস প্রাইস এবং সেলস ভলিউম ভেরিয়েন্স। আর এর আগের চ্যাপ্টার পড়ছিলাম হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং। তো আপনাদের লাস্ট ক্লাসগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন? স্যার, অ্যাক্টিভিটি বেস কস্টিং এর আপনি বলছিলেন যে বিগত দিনের কোশ্চেন গুলা থেকে সলভ করা হবে না। আচ্ছা, এটা আমি অ্যানালিসিস করে দেখলাম। আপনার গত দুইটা এক্সাম বা তিনটা এক্সাম দেখলাম, একটা অঙ্ক তারা দিয়েছে দেখলাম এই অ্যাক্টিভিটি বেস কস্টিং থেকে। ওইটা আমি একটু দেখাতে পারি আপনাদেরকে। ঠিক আছে, এটা আপনারা পারবেন একটু। আচ্ছা, দেখাচ্ছি, ঠিক আছে। স্যার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। না, আমি এখনো দেখাইনি, শেয়ার করি নাই। অনেকে এখনো আসে নাই, 30 পার্টিসিপেন্টস অনলি। পার্টিসিপেন্টস তো অনেক হয়। এখন দেখা যায়? স্যার সিএমএ ডিসেম্বর 2020 এক্সামিনেশন, এইখানে একটা দেখলাম অ্যাক্টিভিটি বেস কস্টিং নিয়ে ম্যাথ দেওয়া আছে। আর জুনে নাই দেখলাম, জুনেও নাই, আবার হচ্ছে 19-এও পেলাম না। এখানে 2E কোন একজন বলতেছিলেন কোশ্চেন বেশ টাফ হয়। আমার কাছে তো মনে হলো না কোশ্চেন টাফ হয়, বেশ সহজ কোশ্চেনই তো দিয়ে রাখছে। এই যে ম্যাথটা, এটা অ্যাক্টিভিটি বেস কস্টিং এর উপরে ম্যাথ। আগের টা ছিল। আচ্ছা, মোটামুটি কত, আমরা কি সবাই আসছি? শুরু করি না? জি স্যার। তো এই ম্যাথটা আমরা একটু দেখি। টাইসন ল্যাম্প কোম্পানি is noted for its full line of quality lamps. The company operates one of its plants in Green Bay, Wisconsin. That plant produces two types of lamps, classical and modern.
Jane Martinez, president of the company, recently decided to change from a unit-based traditional costing system to an activity-based costing system. Before making the change company-wide, she wanted to assess the effect on the product cost of the Green Bay plant. The plant was chosen because it produces only 2 types of lamps. Most other plants produces at least a dozen. একটু কেমন বিদঘুটে লাগে এটা। আচ্ছা, আমি আবার শেয়ার করছি। একটু বড় করে নিই। 44 পার্টিসিপেন্টস না? আচ্ছা, এখন একটু মোটামুটি বেশ ভালো। এখন দেখা যাচ্ছে ম্যাথটা? জি স্যার, যাই ক্লিয়ার। ওকে, সেখানে বেসিক কথা হচ্ছে যে এখানে এরা যেই প্ল্যানটাতে এবিসি ইনস্টল করতে যাচ্ছে বা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, এখানে জাস্ট 2 ধরনের ল্যাম্প তৈরি হচ্ছে, 2টা প্রোডাক্ট, যেখানে বেশিরভাগ প্ল্যান্টে বলছে ডজন অফ প্রোডাক্ট তৈরি হয়। এরা ফার্স্ট টাইম, যেহেতু অ্যাক্টিভিটি বেস কস্টিং একটা কমপ্লেক্স সিস্টেম এবং কস্টলি সিস্টেমও বটে, so this plant was chosen because it produces only 2 types of lamps. Most other plants produce at least a dozen. So এই ছোট প্ল্যান্টটাকে তারা বেছে নিচ্ছে, ছোট না আর কি, ইন টার্মস অফ নাম্বার অফ প্রোডাক্টস, ভ্যারাইটিজ এর দিক থেকে কম। To assess the effect of change, the following data have been gathered. For simplicity, assume one process, একটা প্রসেস দিয়ে 2টা প্রোডাক্ট হয়, এটা দাও হচ্ছে। তো ল্যাম্প হচ্ছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে আপনার মডার্ন। 2 ধরনের ল্যাম্প তারা করে, 2 ধরনের ল্যাম্প তারা প্রডিউস করে এই প্ল্যান্টটাতে। কোয়ান্টিটি দেওয়া আছে দেখেন, একটা হচ্ছে 4 লাখ আর একটা হচ্ছে 1 লাখ। প্রাইম কস্ট তো আপনারা জানেন, ম্যাটেরিয়াল প্লাস লেবার, এটা দেওয়া আছে, ক্লাসিক্যালেরও দেওয়া আছে, মডার্নেরও দেওয়া আছে, 2টা মিলে 9,50,000। মেশিন আওয়ার কার কত দেওয়া আছে? ক্লাসিক্যালের মেশিন আওয়ার লাগে 81,250 আওয়ার্স, মডার্ন হচ্ছে 43 and 750 আওয়ার্স। ম্যাটেরিয়াল মুভমেন্টস, কয়টা মুভমেন্টস এর প্রয়োজন হয়, সেটআপ কার কয়টা লাগে, এবং কস্ট কত নিচে দেওয়া আছে। ক্লিয়ার? এটা কোশ্চেনটা বুঝছেন সবাই? কোশ্চেনটা বুঝলেন কিনা এটা দেখেন আগে। কোশ্চেন না বুঝলে আসলে আমরা সলভ করাটা টাফ। তাহলে কোয়ান্টিটি দেওয়া আছে, ম্যাটেরিয়াল এবং লেবার মিলে যে প্রাইম কস্টটা সেটা দেওয়া আছে, আর যেটা আমরা বলি কস্ট ড্রাইভার অ্যাক্টিভিটি, নাম্বার অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে, যেটাতে আমরা কস্ট ড্রাইভার এটা বের করতে পারবো। মেশিন আর কতটুকু, ম্যাটেরিয়াল মুভমেন্ট কয়টা, সেটআপস কয়টা, এটা দেওয়া আছে, এবং রিলেটেড কস্টও দেওয়া আছে, টোটাল কস্ট। কোশ্চেনটা বুঝছেন? জি স্যার। ওকে, কেউ না বুঝলে বলবেন, আমি এখানে রিপিট করবো, সেই জায়গাটা আবার আমরা ক্লারিফাই করার চেষ্টা করবো। স্টার্ট দিয়ে বোঝাচ্ছে দ্য কস্ট অফ অপারেটিং দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট, দরকার নাই। আন্ডার দ্য কারেন্ট সিস্টেম বলতে ইউনিট বেস, 2টা সিস্টেম এখানে বলছে দেখেন, একটা হচ্ছে চেঞ্জ ফ্রম এ ইউনিট বেস সিস্টেম, তাদের বর্তমান যে সিস্টেম সেটা হচ্ছে তারা ইউনিট মানে ভলিউম অনুসারে তারা চাপায় দেয় কস্টটা, আর যেতে যাচ্ছে এটা ট্র্যাডিশনাল সিস্টেম, এখান থেকে তারা সুইচ করতে যাচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম। So under the current system বলতে যেটা ট্র্যাডিশনাল সিস্টেম, ইউনিট বেস সিস্টেম, the cost of operating equipment, এই যে অপারেটিং ইকুইপমেন্ট অর্থাৎ এই কস্টটা, এই যে 3টা ওভারহেড কস্ট আছে দেখেন, এটা যদি প্রোডাকশনের জন্য আমরা জানি 3 ধরনের কস্ট লাগে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড। ম্যাটেরিয়াল লেবারকে একসঙ্গে এখানে বলছে প্রাইম কস্ট, আর হচ্ছে এই 3টা হচ্ছে ওভারহেড কস্ট। তাহলে ওভারহেড কস্ট কত দেখেন তো, টোটাল 5 লাখ, 9 লাখ, 6 লাখ, 5 9 14 6 20, 2 মিলিয়ন আর 20 লাখ টাকা। ক্লিয়ার? এটা
5 লাখ প্লাস 9 লাখ। ওভারহেড কস্ট এটা বোঝার আসলে এমন ভাবে মানে ই করছে কোশ্চেনটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ একটু মানে একটু কমপ্লেক্স করে দিছে, এটা একটু সহজ করে দিতে পারতো যদি কলাম আকারে দিত। ওকে, বাট কিভাবে বুঝবেন দেখেন, এখানে দেখেন ল্যাম্প এর কোয়ান্টিটি, প্রোডাকশন, ইউনিট অফ প্রোডাকশন। প্রাইম কস্ট তো বুঝছেন সবাই, প্রাইম কস্ট কি? প্রাইম কস্টে কি কি থাকে? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ওভারহেড। এটা কি ঠিক বললো? না স্যার, ম্যাটেরিয়াল এন্ড লেবার। ম্যাটেরিয়াল লেবার রাইট। আপনার প্রাইম কস্টে শুধু ম্যাটেরিয়াল আর লেবার, মানে অল ডিরেক্ট কস্ট। ডিরেক্ট এক্সপেন্সে থাকতে পারে রেয়ার এটা। তো ম্যাটেরিয়াল এবং লেবার থাকে, ওভারহেড না। ওভারহেড তো আলাদা, ওভারহেড তো আপনার প্রাইম কস্টে আসে না। ঠিক আছে, এই যে বেসিক গুলো ক্লিয়ার করতে হবে। বেসিক ঠিক থাকলে আপনার অঙ্ক আটকাতে পারবে না। কিভাবে বুঝবেন এটা ওভারহেড? প্রাইম কস্ট অলওয়েজ কি বলেন আপনারা? প্রাইম কস্ট অলওয়েজ কি বলেন আপনারা? ম্যাটেরিয়াল আর কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার স্যার। রাইট। এখন বাকি যে মেশিন আওয়ার, ম্যাটেরিয়াল মুভমেন্ট, সেটআপ, এগুলো কি? এগুলো বোঝা যায় না? এইগুলোকে আমরা কি বলি? ওভারহেড কস্ট বলি না? ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড, তাই না? এইভাবে বুঝবেন, যেহেতু ওরা একটু কমপ্লেক্স করে দিয়েছে, যেভাবে দিক বুঝতে হবে। এখন উপায় তো নাই। স্যার হ্যাঁ, ম্যাটেরিয়াল মুভ বলতে কি বোঝায়? ক্লাস মিস করছেন কি কোনোটা? স্যার করছি স্যার। এই জন্যই ম্যাটেরিয়াল মুভ বলতে আপনার ম্যাটেরিয়াল যখন স্টোর রুমে থাকে সেখান থেকে বিভিন্ন প্রসেসে ম্যাটেরিয়াল গুলো নিয়ে যাওয়া লাগে না? জি স্যার। এটা হচ্ছে মুভমেন্ট। হ্যাঁ, এটাই স্যার এখানে ম্যাটেরিয়াল মুভ। হ্যাঁ, এবং আরেকটাও লাগে, বিভিন্ন মেশিন থেকে যদি আপনার একটা প্রোডাক্ট কমপ্লিট করতে অনেকগুলো ওয়ার্ক স্টেশন পাস করা লাগে, সেক্ষেত্রেও এক জায়গায় কমপ্লিট হচ্ছে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, আরেক জায়গায় কমপ্লিট হচ্ছে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এক্ষেত্রেও মুভমেন্ট লাগে। ক্লিয়ার? জি স্যার। এই টোটাল মুভমেন্ট গুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল মুভমেন্ট, মানে কার ম্যাটেরিয়াল কত বেশি মুভ করে। ঠিক আছে। তাহলে মেশিন আওয়ার্স, ম্যাটেরিয়াল মুভমেন্ট আর হচ্ছে সেটআপ, এই তিনটা মিলে আসলে কস্ট গুলোর নাম বলে না, অ্যাক্টিভিটি অনুসারে কস্ট গুলো দিয়ে দিছে। মেশিন আওয়ার রিলেটেড কস্ট হচ্ছে অপারেটিং দ্য প্রোডাকশন ডিপার্টমেন্টের কস্ট, এটা 5 লাখ। ম্যাটেরিয়াল মুভমেন্টের জন্য কস্ট হচ্ছে 9 লাখ, সেটআপ হচ্ছে 6 লাখ। এই তিনটা যোগ করলে আমরা পেয়ে যাবো টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। প্রাইম কস্ট তো দেওয়া আছে আমাদের আলাদা করে, এই দুইটা মিলে টোটাল দেওয়া আছে। So under the current system, the cost of operating is দেখেন বলা আছে, দেখেন under the, আপনি বললেন না কিভাবে বুঝবো ওভারহেড, নিচে বলা আছে দেখেন। Under the current system, the cost of operating equipment, material handling and setup are assigned to the LAM on the basis of machine hours. বোঝা গেছে এখন? আবার বলছি আমি, আমাদের কি ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, এগুলোকে আমাদের অ্যালোকেট করার কিছু আছে? অ্যালোকেট, অ্যাবজর্ব করা লাগে কখনো? ডিরেক্ট কস্ট আর ইনডিরেক্ট কস্টের ডেফিনিশন মনে আছে আপনাদের? বেসিক টেস্ট, এটাই তো আপনার প্রফেশনাল এক্সামের নিয়ম, বেসিক টেস্ট করবে আপনাদের মনে আছে ডিরেক্ট কস্ট কাকে বলে, ইনডিরেক্ট কস্ট কাকে বলে? জি স্যার, যে কস্ট গুলো হচ্ছে ডিরেক্টলি ম্যানুফ্যাকচারে জড়িত সেগুলো হচ্ছে স্যার ডিরেক্ট কস্ট, আর যেটা হচ্ছে স্যার ডিরেক্টলি ম্যানুফ্যাকচারে লাগে না সেগুলো হচ্ছে স্যার ইনডিরেক্ট কস্ট। ঠিক আছে কনসেপ্টটা? কেউ সাপ্লিমেন্ট অথবা রিপ্লেসমেন্ট কেউ করবেন? আপনারা কি এগ্রি করেন এই ডেফিনিশনের সাথে? ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্টের ডেফিনিশনের সাথে এগ্রি করেন? স্যার ডিরেক্ট কস্ট মানে যেগুলো আপনার প্রত্যক্ষভাবে যুক্ত, আর যেগুলো পরোক্ষ, যদি একটা কারের যে স্ক্রু ড্রাইভার বা ছোট ছোট যেগুলো, ওগুলো স্যার ইনডাইরেক্ট। আর কারের যে টায়ার বা যাবতীয় যা আছে এগুলো স্যার ডাইরেক্ট। এটা যদি বলি এইভাবে, এটা জাস্ট ম্যাটেরিয়াল কভার করলেন আপনি, তাই তো? ম্যাটেরিয়াল কভার করছেন। হ্যাঁ, ডিরেক্ট কস্ট আর ইনডিরেক্ট কস্ট, হ্যাঁ আপনি একটা পার্ট কভার করছেন, ঠিক আছে, ওকে, ইটস ওকে। বা ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট, এখানে দুই তিনটা ওয়ার্ড আছে, সুন্দর সুন্দর ওয়ার্ড আছে। জি স্যার, ডিরেক্ট লেবার এন্ড হচ্ছে ডিরেক্ট হচ্ছে ম্যাটেরিয়াল। না, ডিরেক্ট কস্ট
দুই তিনটা সুন্দর ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা বুঝি ডিফারেন্সটা। কারো মনে আছে বা একটু ফর্মালি কেউ বলতে পারবেন ডিরেক্ট কস্ট কোনটা আর ইনডিরেক্ট কস্ট কোনটা? আসল কথা এখন আমি আসি নাই, আসল কথাটা এখনো শুনি না আপনাদের কাছে, শুনতে যাচ্ছি। ইনডাইরেক্ট কস্ট ফ্যাক্টরি ওভারহেড বোঝায়। বলেন, আরেকজন বলেন। হ্যাঁ স্যার, ডিরেক্ট কস্ট হচ্ছে যেটা হচ্ছে মানে ইউনিট বৃদ্ধি পাইলেও কস্টের পরিমাণ পার ইউনিট একই থাকে, সেটা হচ্ছে ডিরেক্ট কস্ট। তো মার্ডার করে ফেললেন আপনি, কারণ হচ্ছে যে স্যার আমি ভেরিয়েবল কস্ট বলে বলছি, সরি। সেটাই তো মার্ডার করে, অ্যাটেম্প টু মার্ডার। ডিরেক্ট কস্ট ম্যাটেরিয়াল এন্ড লেবার রিলেটেড, আর ইনডিরেক্ট কস্ট আর ওই ফ্যাক্টরি আমি ওভারহেড। আমি চাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য বা ডেফিনেশন। আমি এক্সাম্পল তো বলেই ফেললাম। আর ফ্যাক্টরি রেন্ট, সুপারভাইজার স্যালারি, ইলেকট্রিসিটি। এক্সাম্পল চাচ্ছি না আমি এটা মানে বৈশিষ্ট্য। স্যার যেটা হচ্ছে ইজিলি ট্রেসেবল টু দা রেসপেক্টিভ প্রোডাক্ট। এইবার আসছেন, এই কথাটা আমি শুনতে চাচ্ছি, এই কথাটা আমি খুঁজে বেড়াচ্ছি। ট্রেসেবল, আইডেন্টিফাইবল, এই কথা আমি শুনতে চাচ্ছি। এইগুলো ভুলে গেলে হবে না, এগুলো কিন্তু বেসিক, আপনাদের মনে রাখতে হবে এগুলো। যে ডিরেক্ট কস্ট ক্যান বি, তিনটা ওয়ার্ড বলতে পারেন, আপনি একটা বলছেন, এটাই অবশ্য মেইন থিম। এটা ডিরেক্ট কস্ট ক্যান বি ইজিলি, ইকোনমিক্যালি অ্যান্ড কনভেনিয়েন্টলি ট্রেসড অর identified with a particular cost object like product or service. কি বললাম? সহজে ট্রেস করা যায়, ইকোনমিক্যালি ট্রেস করা যায়। বুঝা গেছে? ইকোনমিক্যালি বলতে, সহজে বলতে আমরা যেমন একটা টেবিল তৈরি করতে কতটুকু কাঠ লাগে, একটা কম্পিউটার তৈরি করতে কতটুকু কোন ম্যাটেরিয়াল লাগে, এটা আমরা ইজিলি বলতে পারবো না? জি স্যার পারবো, কারণ হচ্ছে সেই অনুপাতে তো আমরা কিনি। যদি আমাদের অর্ডার আসে যে 1 লক্ষ কম্পিউটার তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমরা 1 লাখ কম্পিউটারের ম্যাটেরিয়ালই কিনি। আমরা জানি, যদি না জানতাম যে একটা কম্পিউটার তৈরি করতে ডিরেক্ট ম্যাটেরিয়াল কতটুকু লাগে, তাহলে কিন্তু আমরা ম্যাটেরিয়াল কম বেশি কিনে ফেলতাম, ঠিক কিনা? জি স্যার। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল ক্যান বি ইজিলি অর কনভেনিয়েন্টলি অ্যান্ড ইকোনমিক্যালি এই কস্টটা আইডেন্টিফাই করতে আমার প্রচুর খরচ করার প্রয়োজন নাই। যে আসলে কতটুকু কষ্ট হলো, এটা আইডেন্টিফাই করতে গিয়ে আমার কস্ট আইডেন্টিফিকেশনের খরচ তেমন একটা নাই। কারণ আমরা জানি আগে থেকে যে একটা টেবিল, এই সাইজের একটা টেবিল তৈরি করতে এই মডেলে আমার কত ফিট কাঠ লাগে, মানে কত বাই কত, এটার দৈর্ঘ্য প্রস্থ লেন্থ বা ওয়াইড কতটুকু থাকবে। তো ডিরেক্ট কস্ট ক্যান বি ইজিলি or conveniently and economically identified with a cost object, or can be easily allocated to a cost object like product or service. But indirect cost cannot be easily and economically identified with a cost object. যেমন একটা কম্পিউটার তৈরি করতে কতটুকু ইলেকট্রিসিটি কস্ট লাগছে, কতটুকু পানি লাগছে, কতটুকু গ্যাস লাগছে, সুপারভাইজার কতটুকু এখানে সুপারভাইজ করছে, ম্যানেজারের বেতন কতটুকু এখানে যাবে, ফ্যাক্টরি স্পেসের ভাড়া কতটুকু যাবে, এটা কি সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো? পারবো কি না স্যার? ওইগুলোকে বলা ইনডিরেক্ট কস্ট। এটা হচ্ছে ডিফারেন্স। কিন্তু ডিরেক্ট কস্ট ক্যান বি ইজিলি আইডেন্টিফাইড, ইকোনমিক্যালি আইডেন্টিফাইড। আর ইনডিরেক্ট কস্ট যদিও পারি, অনেক খরচ হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর একটা আনুমানিকই চার্জ করে দিতে হবে, হয় এরিয়া অনুসারে, না হলে আওয়ার অনুসারে, এটা আরবিট্রারি অ্যালোকেশন চলে। সো এই বেসিক গুলো কিন্তু ভুলে গেলে চলবে না আমাদেরকে, এগুলো আমাদের মনে রাখতে হবে। ইনডাইরেক্ট কস্ট কে স্যার অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ বের করেছে। ইনডিরেক্ট যে কস্ট গুলো, এইগুলোকে আমরা কি বলি? এইগুলোকে আমরা বলি হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ঠিক আছে? এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এখানে আমরা ফ্যাক্টরিতে যে ইনডিরেক্ট কস্ট গুলো হয় ম্যাটেরিয়াল আর লেবার বাদে, এই ইনডিরেক্ট কস্ট গুলো ফিক্সড হতে পারে, আবার কি হতে পারে, ভেরিয়েবলও হতে পারে স্যার, আবার মিক্সড হতে পারে। হ্যাঁ ওকে, মিক্স হতে পারে, রাইট। এখন এই কস্ট গুলো আমরা মার্জিনাল কস্টিং সিস্টেমে শুধু ভেরিয়েবলটা নেই, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে গেলে আমরা কি করি, টোটাল যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড ভেরিয়েবল সব মিলায়ে টোটালটাকে আমরা আর অনুসারে, ইউনিট অনুসারে বা বিভিন্ন এরিয়া অনুসারে ভাগ করে দিই প্রোডাক্টের ভিতরে। ওকে, জি স্যার। আর অ্যাক্টিভিটি বেস কস্টিং এ এই ওভারহেড, টোটাল ওভারহেডটাকে ফিক্সড ভেরিয়েবল যাই হোক না কেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা আছে ইনডিরেক্ট টোটাল যেটা, সেটাকে আমরা অ্যাক্টিভিটি অনুসারে ভাগ করি। ক্লিয়ার এখন? জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু আটকায় যাবেন। আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি যে ফরম্যাটে ম্যাথ দিক আপনার ব্যাপার না। আপনি যদি মনে করেন যে কোন একটা পার্টিকুলার বইতে যেভাবে আছে হুবহু উঠাই দেবে, এটা কিন্তু আশা করা যায় না। হ্যাঁ, এটা কিন্তু আশা করবেনও না, একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। হ্যাঁ, তবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো কিছুই ক্রিটিক্যাল। ক্লিয়ার এখন?
তাহলে এখানে জি, স্যার। বলছে যে অপারেটিং ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এবং সেটআপ, তিনটা কস্ট আমাদের ভাগ করতে বলছে মেশিন আওয়ারের উপরে ভিত্তি করে। সো যদি আমরা ভাগ করি, তিনটা ডিপার্টমেন্টের কস্ট আমাদের উপরে দেওয়া আছে। অপারেটিং হচ্ছে যে এই যে অপারেটিং বলে দিচ্ছে, অপারেটিং হচ্ছে 5 লাখ, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং হচ্ছে 9 লাখ, সেটআপ হচ্ছে 6 লাখ। তাহলে টোটাল কত? 20 লাখ, তাই না? আগে দেখাইছি এটা। টোটাল কত? 20 লাখ বা 2 মিলিয়ন। এখন বলেন কিভাবে বুঝবো? প্রাইম কস্ট যেহেতু এটা ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, এটা কখনোই ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ভিতরে আসতে পারে না। কাজে এটা বাদে বাকিগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো ম্যানুফ্যাকচারিং ওভারহেড যদি আমাদের হয় 5 লাখ প্লাস 9 লাখ, আবার দেখাচ্ছি প্লাস 6 লাখ, তাহলে টোটাল 20 লাখ। এখন কিভাবে ভাগ করতে বলছে? মেশিন আওয়ার। মেশিন আওয়ার কত আমরা বলতে পারবো না? মেশিন আওয়ার কত? ক্লাসিকের কত বলেন তো? 81,250। নাসিরউদ্দিন শুনতে পাচ্ছেন না? বাকিরা তো সবাই শুনতে পাচ্ছেন, আপনি একটু স্যার ওনার মনে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। হতে পারে। রাইট। একটা হচ্ছে মেশিন 20 লাখ মনে রাখেন, একটা হচ্ছে 2 মিলিয়ন বা 20 লাখ। একজনের মেশিন আওয়ার হচ্ছে 81,250 81250 প্লাস আর একজনের হচ্ছে 43,000 750 43,750 টোটাল কত? তাহলে 1,25,000 5,000। আওয়ার। তাহলে ট্র্যাডিশনাল সিস্টেমে কি করবে? মেশিন আওয়ার অনুসারে ভাগ করে দেবে। তাহলে যদি 20 লাখ টাকা যদি আমাদের ওভারহেডে লাগে, এটাকে আমরা 1,25,000 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে প্রতি ঘন্টায় কত লাগবে? 16 টাকা পার মেশিন আওয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রি ডিটারমাইন ওভারহেড রেট। জি স্যার। আমরা কি বলি? প্রি ডিটারমাইন ওভারহেড রেট। এই যে এখন সমাধানটা আপনারা দেখেন একটু, দুইয়ের ই, এই যে দেখতে পাচ্ছেন একটু বড়। জি স্যার। এই যে টোটাল ওভারহেড হচ্ছে 20 লাখ টাকা, এটা হচ্ছে 1,25,000 ঘন্টার জন্য। তাহলে ডিভাইড করলে আমরা পাবো প্রতি ঘন্টায় রেট হচ্ছে কত? 16 করে। জি স্যার। জি স্যার। এটা স্যার পেলাম আমরা প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট। রাইট। এটার নাম হচ্ছে কি? প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট বা অ্যাবজর্পশন ওভারহেড রেট, যেটা আমরা বলি। এখানে 1 লাখ কেন? এখানে দুইটা ভুল আছে দেখেন। এখানে স্যার 81,250 পাওয়া উচিত ছিল স্যার। বুঝলাম না। 81,250 মেশিন আওয়ার। হ্যাঁ 1 লাখ লিখছি স্যার। এটা এইখানে সমাধানটা ভুল আছে। আপনি আগে যেটুকু করলাম এটুকু কোশ্চেন আছে কিনা? আপনার কোশ্চেন আমি বুঝতে পারিনি স্যার। ওখানে 1 লাখ কেন সেটাই প্রশ্ন ছিল আমার। এখানে 81,000 আমি বলবো আমি এটা বলবো। স্যার উপরে অংশটুকু আগে বলছে প্রি ডিটারমাইন্ড। উপরের অংশটুকু বললাম, এটা বলবো, অ্যালোকেশনটা বলবো। কত যেন ছিল এটা? 81,250 স্যার। রাইট, এটাই হবে, এটাই কারেক্ট। ওরা ভুল করছে, যে সমাধানটা করছে সে করছে কি, আমার মনে হয় যে বই থেকে অঙ্কটা দিয়েছে সেই বইতে 1 লাখ আর হচ্ছে 25 ছিল। পরে উনি চেঞ্জ করছে, কিন্তু উনি খেয়াল করে নাই যে চেঞ্জ করে আমি এটা চেঞ্জ করে দিছি। সেটা চেঞ্জটা না খেয়াল করে আগেরটা দিয়ে সমাধান করে দিচ্ছে। কাজে এখানে যে সমাধানটা থাকবে সেটাকে আপনি অন্ধবিশ্বাস করবেন না। স্যার এটা কি স্যার ওই যে আমাদের আইসিএমবি তে যে ক্যালকুলেট দেয়া আছে সেটা স্যার সলিউশন? হ্যাঁ সেটা হ্যাঁ। তাই এরকম স্যার কয়েকটা ভুল আছে স্যার, আরো থাকতে পারে ভুল। হ্যাঁ, মানুষের ভুল থাকতে পারে। জি স্যার। ওদের ভুল ওদের পুরো ছেড়ে দেন, আপনি আপনার জাজমেন্ট করবেন। আপনি বুঝতে পারছেন যে 1 লাখ আর 25,000 এটা কোথাও নাই, পাইলো কোথায়, তাই না? জি স্যার। বুঝতে পারছেন ওটা কোথাও নাই, তাহলে ওটা পাবে কোথায়? আচ্ছা, আমি উপরের অংশটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন বুঝতে পারছেন এটা একটা ভুল। এটা আসলে ক্লাসিক্যাল ল্যাম্পের আওয়ারটা কত দেওয়া আছে আমাদের কোশ্চেনে? এটা হচ্ছে 81,250 দিয়ে গুণ হবে 16 করে রেট। তাহলে এর ঘাড়ে কত পড়বে? 81,250 আওয়ার্স মাল্টিপ্লাইড বাই 16। আর এর ঘাড়ে আমরা দিয়ে দেবো 43,750 কে আমরা 16 দিয়ে গুণ করে দেবো। ওকে জি স্যার। 13 লাখ আসবে স্যার প্রথমটা আসবে কত? 13 লাখ স্যার। আপনাদের যা আসে সেটাই কারেক্ট, ভুল আছে এখানে। তাহলে 16 করে যদি হয় 81,250 বললাম। জি স্যার। 81,250
এটা আসবে 13 লাখ, রাইট। এটা ভুল আছে, এটা হবে কত? 13 লাখ। এটা হবে হচ্ছে 13 লাখ। ওকে, আর এটা আসে তাহলে বাকিটা তো আমরা বুঝতেই পারছি, মোট 20 লাখ, এটা 7 লাখ আসার কথা, তাই না? এটা 7 লাখ আসে না? স্যার ওইটার কোয়ান্টিটিটা স্যার খেয়াল নাই স্যার। কোশ্চেন ওই 43,750। জি স্যার 7 লাখে আসছে। 7 লাখ আসবে, আপনার ক্যালকুলেশন করা লাগবে না, আপনি বেসিক ঠিক থাকলে আপনি পারবেন। কারণ মোট কত? 20 লাখ না, মোট তো 20 লাখ, তাই না? জি স্যার বুঝছি। মোট 20 লাখ, ও যদি 13 লাখ বহন করে তাহলে বাকি 7 লাখ থেকে বহন হ্যাঁ জি করবে। স্যার বুঝছি স্যার। ক্যালকুলেশনের কোনো দরকার নাই। এটা ক্লিয়ার? তাহলে এটা সবাই এটুকু ক্লিয়ার? সবাই কোশ্চেন আছে? এটা তো আপনারা সব অঙ্কে, আমরা যে অঙ্কগুলো করলাম সীমার বই থেকে, এরকম অঙ্ক ছিল না? অবশ্যই ছিল, ছিল কিনা? কথা বলেন না তো। ছিল স্যার, ছিল। আচ্ছা, এখন আসেন ইউনিট কস্ট আমরা বের করছি। ইউনিট কস্ট আমরা বের করতে পারি, আমরা জানি ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড তিনটা মিলে ইউনিট কস্ট। তো ম্যাটেরিয়াল আর লেবার একসাথে দেওয়া আছে প্রাইম কস্ট হিসেবে এখানে। এই যে আমাদের অঙ্কে প্রাইম কস্ট যেটা, এটাই কি? ম্যাটেরিয়াল আর লেবার, তার সঙ্গে ওভারহেডটা যোগ করলে আপনি টোটাল প্রোডাক্ট কস্ট পেয়ে যাচ্ছেন। তাহলে টোটাল প্রোডাক্ট কস্ট কত হবে আমাদের? তাহলে 8 লাখ যদি ক্লাসিক ল্যাম্পের হচ্ছে ম্যাটেরিয়াল হয়, তাহলে বাকি 13 লাখ হবে এখানে। এটা 13 লাখ হবে, ভুল করছে এটা, এটাও ভুল। তাহলে 8 তার 21 লাখ হয় না? 78 হবে 21 লাখ। 21 লাখ। এখন আমরা কি করব? আমাদের বলছে ইউনিট অনুসারে ভাগ করে দিতে। ইউনিট তো আমরা জানি, এই যে কার কত ইউনিট দেখতে পাচ্ছেন? ক্লাসিকের ইউনিট কত? 4 লাখ। জি স্যার। আর মডার্নের ইউনিট হচ্ছে 1 লাখ। তাহলে আমরা যার যার কস্ট বের করে ফেলি। তাহলে এখানে প্রাইম কস্ট লাগছে 8 লাখ আর ওভারহেড লাগছে হচ্ছে 13 লাখ, যেটা আমরা আগে ইয়ে করে আসলাম। আচ্ছা, এখানে একটু তারপরে কমেন্ট করে দিই, এটা হওয়া উচিত কত? 13 লাখ। একটু আগে আমরা দেখলাম এটা হচ্ছে, এটা হবে 13 লাখ, আর এটা হবে হচ্ছে 7 লাখ। একটু দায়িত্ব নিয়ে করা উচিত ছিল, ভুল তারপরে হতে পারে। তাহলে এই যে 8 লাখ আর 13 লাখ, 21 লাখ যদি আমরা মোট কস্ট হয়, টোটাল প্রোডাক্ট কস্ট হয়, তাহলে 4 লাখ ইউনিটের জন্য প্রতি ইউনিটে কত পড়বে? তাহলে 5.25। 4 লাখ ইউনিটে ভাগ করলে আসছে কত বললেন? 5.25। তাহলে এটার ভুল আছে, এটা হবে হচ্ছে 5.25। যাক, এখন একটা গুড নিউজ আপনাদের আছে, আপনারা সুবিধা পাবেন কিনা, কনভার্ট করলে পাবেন। সরি, 5.25 না? জি স্যার, 25। ওকে। আপনাদের অনেক বড় কোশ্চেন আনসার ব্যাংক হচ্ছে, এটা মনে একটা কমিটি করে করা হবে, একটা বিশাল টিম কাজ করবে সিলেবাসের মতোই। এখানে আপনার বিগত সব মানে ইয়ে সহ এক একটা কোর্সের 500 করে কোশ্চেন সলভ থাকবে, যেটা যথেষ্ট হবে পরীক্ষার জন্য। এরকম একটা প্ল্যান করা হচ্ছে। তার মানে স্যার প্রতিটা সাবজেক্ট কোশ্চেন ব্যাংক থাকবে? রাইট, কোশ্চেন ব্যাংক উইথ আনসার। আচ্ছা, যাতে করে ওই কোশ্চেন ব্যাংক সলভ করলেই স্যার পরীক্ষার জন্য ইজি হবে মোটামুটি, ইনশাআল্লাহ আশা রাখা যায় যে আমরা মোটামুটি। জি স্যার, এটা খুবই ভালো স্যার। এবং এটা আমরা এসএসসি, সীমা, সিএ সব কনসিডার করে, সিএম এর পাস্ট কোশ্চেন সহ জি স্যার সব কনসিডার করে আমরা করার চেষ্টা করব। স্যার এটা কি স্যার 2015 সিলেবাসে নাকি 2021 সিলেবাসের জন্য? নতুনটাই হবে, পুরাতনটার দিকে তো যাওয়ার দরকার নাই আছে স্যার। আমরা তো 15 সিলেবাসে স্যার। পুরাতনটাও কভার হয়ে যাবে, অটোমেটিক কভার হয়ে যাবে। স্যার আমরা যারা স্যার সার্ভিস করি স্যার, তাদের জন্য অনেক সময় ক্লাস করা কষ্ট হয়ে যায় স্যার, টাইমের অভাবে। ক্লাসগুলো রেকর্ডিং পেলে আমাদের সুবিধা হতো। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে এবং আপনারা পাবেন ইনশাআল্লাহ। ও থ্যাংক ইউ স্যার। রেকর্ডিং আছে এবং আপনাদের খুব তাড়াতাড়ি সিএমএস স্পেসে দিয়ে দেওয়া হবে। এটা এখন ওরা চাচ্ছে একটু কনফিডেন্সিয়াল ডাউনলোড যদি না করা যায় বা পাবলিকলি अवेलेबल না, সেটা করেন স্যার। শুধু ভিউ অপশনটা করে দিবেন, যতবার খুশি দেখতে পাবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, ইনশাআল্লাহ আমরা এটা করব।
সো এটা ক্লিয়ার সবাই না? পারবেন তো? খুব সিম্পল জিনিস। জি স্যার। সবাই ওকে, তাহলে আমরা কি করলাম? প্রথমে টোটাল ওভারহেডকে টোটাল আওয়ার দিয়ে ভাগ করলাম, করে পার মেশিন আওয়ার রেটটা বের করলাম। এরপরে প্রথম প্রোডাক্টের যে মেশিন আওয়ার সেটাকে প্রথম প্রোডাক্ট দিয়ে গুণ করবেন 16 রেটটাকে, আর সেকেন্ডটার মেশিন আওয়ার সেকেন্ডটাকে গুণ করবে, তাহলে এটার ওভারহেডটা পাবে। তাহলে প্রাইম কস্টের সাথে ওভারহেড যোগ করলে আমরা পেয়ে যাবো টোটাল কস্ট, সেটাকে ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিট কস্ট। তাহলে স্যার প্রথমে স্যার আমরা প্রি ডিটারমাইন্ড ওভারহেড বের করলাম, তারপরে হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড বের করলাম। রাইট, এটা জাস্ট আমরা সিমার অনেক অঙ্কে করছি, তাই না? চ্যাপ্টার গুলো তো অনেক অঙ্কে করছি। এখন আসেন অ্যাক্টিভিটি কস্ট, এটা ওটা পারবেন, এটা আরো সহজ। এটা আপনারা এর থেকে কঠিন কঠিন অঙ্ক করছেন আপনারা, আমি তো করাইছি আপনাদেরকে। স্যার আমরা প্রাইম কস্ট আনলাম না কেন স্যার? এটা আমি একটু মিস করছি। কোথায় নিয়ে আসলাম না? এই যে আনলাম তো, প্রোডাক্ট কস্ট বের করার সময় আনলাম তো। জি স্যার, জি স্যার। ওভারহেডের সময় তো আর প্রাইম কস্ট আসে না, ওভারহেডে তো ম্যাটেরিয়াল। ওকে, জি স্যার, জি স্যার, জি স্যার। এটা আমরা আসলে এর আগে টেবিল আকারে করছি, মানে ভার্টিক্যালি করছি। এখন হরাইজন্টালি করলাম তো এইজন্য একটু কনফিউজ লাগছে। আপনি যদি ভার্টিক্যালি করতেন টেবিল আকারে, পরীক্ষায় আপনি ভার্টিক্যালি করবেন যে হ্যাঁ প্রাইম কস্ট এত, ওভারহেড এত, টোটাল কস্ট এত ডিভাইডেড বাই ইউনিট এত, এইভাবে আপনি ভার্টিক্যালি করবেন। এটা স্পেস বাঁচানোর জন্য হয়তো হরাইজন্টালি করছে, হ্যাঁ স্ট্রেট করছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আপনি পরীক্ষায় ভার্টিক্যালি করলেও কেউ কারো কিছু বলার না, আপনি বের করতে পারলে হবে। ইন অ্যাক্টিভিটি বেস কস্টিং এটা আরো সহজ, আপনারা বুঝতেই পারছেন, সরাসরি কোশ্চেনে দেওয়া আছে কি করতে হবে। এই যে দেখেন সাজাই রাখছে সুন্দর করে। যেমন ধরেন মেশিন আওয়ার, না এখানে কোনটার অ্যাক্টিভিটি কোনটা বলা আছে, তারপরে মানে আলাদা করে কস্ট ড্রাইভার চিন্তা করারই দরকার। যেমন এখানে মেশিন আওয়ারের কস্ট কত? 5 লাখ, আওয়ার কত? 1,25,000, তাই না? দুইটা মিলে কত ঘন্টা? 1,25,000। 1 লাখ, তাহলে 5 লাখকে যদি আমরা 1,25,000 দিয়ে ভাগ করি কত? 4 হয়। 5 লাখ ভাগ স্যার 4 হওয়ার কথা, রাইট? 4, এই যে দেখেন 4 দেখতে পাচ্ছেন, মেশিনের কস্টটা হচ্ছে 4 করে পার মেশিন। জি স্যার। একইভাবে ম্যাটেরিয়াল মুভমেন্ট করবেন, আপনাদের আমি করাইছি, ভুলে গেলে সেটা তো খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে গেছে। এই ম্যাটেরিয়াল মুভমেন্ট, টোটাল মুভমেন্টের সংখ্যা আছে 4 লাখ, কস্ট হচ্ছে 9 লাখ। 9 লাখকে যদি আমরা 4 লাখ দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো। সিমিলারলি এখানে 6 লাখ আছে সেটআপ কস্ট, মোট সেটআপ হচ্ছে 100 আর 50, 150টা সেটআপ। 6 লাখকে 150 দিয়ে ভাগ করবেন, তাহলে কস্ট ড্রাইভার আমরা তিনটা পেয়ে যাবো, একটা মেশিন আর কস্ট ড্রাইভার, একটা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বা মুভমেন্ট, আর একটা নাম্বার অফ সেটআপ। তিনটা কস্ট ড্রাইভার রেট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে দেখেন ওইভাবে করছে, মেশিন আওয়ার দিয়ে ভাগ করছে, মেশিনিং কস্টটাকে, ম্যাটেরিয়াল মুভমেন্টকে টোটাল কস্টকে টোটাল আওয়ার দিয়ে ভাগ করছে, আর সেটআপ কস্টকে 6 লাখকে 100 আর 50, 150 দিয়ে ভাগ করছে। তাহলে তিনটা কস্ট ড্রাইভার রেট আমরা পেয়ে গেছি। এটা পারবেন না সবাই? জি স্যার। জি স্যার, সবাই করছে, এটা আমি করাইছি, রাইট? এখন যদি আমরা অ্যালোকেট করে দিই ওভারহেডটাকে, এটাও সবাই পারবেন। এখন এই রেট গুলো যার যারটা তাকে তাকে দিয়ে দেবো। যেমন ক্লাসিক্যাল ল্যাম্পের মেশিন আওয়ার ছিল 81,250, তাকে 4 দিয়ে গুণ করবো। এর হচ্ছে ম্যাটেরিয়াল মুভমেন্ট ছিল 3 লাখ, তাকে 2.25 দিয়ে গুণ করবো। এর হচ্ছে নাম্বার অফ সেটআপ ছিল 100টা, প্রতিটা সেটআপে লাগে 4,000 টাকা করে, 4 লাখ টাকা। এইভাবে তার তিনটা ওভারহেড মিলে মোট লাগছে 14 লাখ। ক্লিয়ার? জি স্যার। সিমিলারলি মডার্ন ল্যাম্পকে ওইটা আমরা যা আছে, যেমন মেশিন আর মডার্ন ল্যাম্পে 43,000 4 করে, 1 লাখ আছে হচ্ছে ম্যাটেরিয়াল মুভমেন্ট 2.25 করে, আর 50টা সেটআপ 4,000 করে, তাহলে এর হচ্ছে 6 লাখ। তাহলে ওর 14, এর 6, মোট 20 লাখ। এটা খেয়াল করবেন, টোটালটা যেন সেম মানে ইয়ে থাকে, এগ্রি করে। টোটাল ওভারহেড যেন দুইজনের ভিতরে ভাগ হয়, এটা খেয়াল রাখবেন, হ্যাঁ? তাহলে অঙ্ক ক্যালকুলেশন ভুল হবে। এখন বাকিটা আগের মতোই, প্রাইম কস্ট আমাদের অঙ্কে দেওয়া আছে, এর 8 লাখ আর এর 1.5 লাখ দেওয়া আছে। তার সঙ্গে আমরা যে ওভারহেডটা বের করলাম সেটা যোগ করে দিলে আমরা টোটাল প্রোডাক্ট কস্ট পেয়ে যাব। তাহলে ক্লাসিক্যাল ল্যাম্পের 8 লাখ আর 14 লাখ 22 লাখ হচ্ছে প্রোডাকশন কস্ট। 4 লাখ ইউনিট তৈরি হয়েছে, প্রতি ইউনিটে 5.5 করে আসছে। ওকে, আগের মতোই। আচ্ছা, না বুঝলে পরেরটা বোঝাচ্ছি। প্রাইম কস্ট কোশ্চেনে দেওয়া আছে, দেখেন মডার্ন ল্যাম্পের প্রাইম কস্ট দেওয়া আছে হচ্ছে কোশ্চেনে, মডার্ন ল্যাম্পের প্রাইম কস্ট 1.5 লাখ, দিলাম 1.5 লাখ। প্রাইম কস্ট হচ্ছে 1,50,000 টাকা, দিলাম 1.5 লাখ। ওভারহেড কত পেলে যে উপরে বের করলাম, মডার্ন ল্যাম্পের ওভারহেড লাগছে হচ্ছে 6 লাখ, তাহলে 1.5 লাখ হচ্ছে প্রাইম কস্ট, ম্যাটেরিয়াল আর লেবার, আর ওভারহেড হচ্ছে পেলো হচ্ছে 6 লাখ, তাহলে মোট তার কস্ট হচ্ছে 7.5 লাখ। এর কত ইউনিট তৈরি হয়েছে? 1 লাখ ইউনিট। তাহলে ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিট কস্ট আমরা পেয়ে যাচ্ছি 7.5 টাকা। ক্লিয়ার? এই হচ্ছে একটা অ্যাক্টিভিটি বেস কস্টের অঙ্ক, আপনাদের এক্সামে দেওয়া ছিল। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন।
স্যার এই যে সলিউশনে মেশিন আওয়ার যেটা দেওয়া মানে দেওয়া আছে উপরের দিকে ওইখানে 1,00,000 আর 25,000 দেওয়া আছে, মানে 1,00,000 আর হচ্ছে 25,000, এটা কি স্যার ঠিক আছে? না, এটা ভুলে যাবে এই টাইপ স্যার এটা বলছে এই যে পাশে আমি কমেন্ট করে দিয়েছি, এখানে টাচ করলে পাবেন, এটা আমি আপলোড করে দেব। এখানে দেখেন এই আপনার কার্সরটা ধরলেই মাউসের এই পয়েন্টারটা ধরলে দেখবেন চলে আসছে কারেক্টটা, ওই যে যেটা কারেক্ট ওকে কোশ্চেনে ওকে স্যার, থ্যাংক ইউ। এটা ভুল আছে, এটা কোশ্চেনে যা হবে সেটা 81 আর 43। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার। তাহলে পারবেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ পারবেন। এখন তো তাও একটু ভালো পাস টাস একদম খারাপ করে না। আমাদের সময় যেটা হতো 10-এ আমরা ভর্তি হয়েছিলাম, 14-তে কোয়ালিফাই করছি, এই জবের পাশাপাশি পড়তাম, তো একটা সাবজেক্টে একজন পাস করতে এমন প্রায়ই হতো। যেমন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, একজন পাস করে, 2জন পাস করে একটা সাবজেক্টে, এই কাজ করতো। মানে এখন তো তাও মনে হয় 10-12 জন বা 5-7 জন কমপক্ষে করে দেখে। এখন তো পাশের রেটটা বেশি, তাও আগের থেকে বেশি হতে পারে, স্টুডেন্টের কোয়ালিটি আরো বাড়ছে, এটা হতে পারে, অথবা সামথিং এলস আদার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন তো স্যার স্টুডেন্টরা অনেক আগে থেকেই শুরু করে দিচ্ছে সিএমএ। যেমন জব করতে হতো অনেকে স্যার, এখন দেখা যায় ভার্সিটি 3rd ইয়ার পরে সে অলরেডি নলেজ লেভেল বা ইয়া কমপ্লিট করে ফেলছে বা এগিয়ে যায় স্যার। যারা স্যার সার্ভিস করে তাদের জন্য স্যার একটু টাফই থাকে, মানে কিন্তু স্যার আপনারা অনেক ভালো করছেন, কারণ আপনি 4 বছর শেষ করে ফেলছেন সার্ভিস করতে করতে। ওভারঅল বললাম, মানে ওভারঅল একটা সাবজেক্টে একজন পাস মানে কি, তাহলে কি অবস্থা করছে চিন্তা করেন। অ্যাকাউন্টিং এর কোর্সে যদি একটা ছাত্র মানে একটা এক্সামে একজন পাস করে মাত্র, আর তখন তো এক্সাম দিতে অনেক বেশি, প্রচুর পরীক্ষা দেওয়া হতো। এখন তো আপনারা ফর্ম ফিল আপ করেন অনলাইনে অথবা করে ফেলেন, আগে আপনার এই অডিটোরিয়ামের এই চারিপাশে আপনার বুথ বসে, তো 7-8-10টা বুথ বসতো ফর্ম ফিল আপের সময়, এত রাশ হয়ে যেত। যাই হোক, আমরা গত ক্লাসে মনে হয় সেলস ভলিউম ভেরিয়েন্স আর হচ্ছে সেলস, হ্যাঁ বলেন এক কোশ্চেনের সলিউশনটা একটু শেয়ার করে দেবে স্যার? আগের বছরের গুলো আছে, 20 নাই তো, 2000 আগের গুলো সব আমাদের আইসিএম এর ওয়েবসাইটে দেওয়া আছে। 20টা নাই স্যার? এটাও আছে স্যার, এটা ওয়েবসাইটে আছে স্যার, আছে, আমি ওখান থেকে তো ডাউনলোড করলাম, ওয়েবসাইটে আছে, ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড ওখান থেকে ডাউনলোড করছি আমি, বুঝছেন? আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, আমাদের এই সাবজেক্টের সাথে সি এর মানে কোন, মানে সি এর ম্যানুয়ালের কোনটা স্যার, কোন সাবজেক্টের ইয়ে আছে? সি এর সাথে আমাদের এই সাবজেক্টটা এভাবে মিলবে না। সি এ তে কস্ট ম্যানেজমেন্ট ওইভাবে পড়ায় না, সি এ তে পড়ায় না, সি এ তে কস্ট ম্যানেজমেন্ট পড়ায় না এইভাবে। একটা সাবজেক্ট আছে ম্যানেজমেন্ট ইনফরমেশন, ওইটা আপনারা এমনি বসলে পাস করে যাবেন, ওইটাতে কিছুই নাই, একদম সিম্পল অঙ্ক। ওরা তো এই লাইনে এক্সপার্ট না, ওরা তো আপনার ট্যাক্স, ভ্যাট, অডিট, এইসব ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এইসব নিয়ে থাকে, এটা নিয়ে ওদের তো বোঝার না, ওরা ওইটা পারেও না এইভাবে। সো আমরা গত ক্লাসে ছিলাম সেলস ভলিউম এবং সেলস প্রাইস ভেরিয়েন্স নিয়ে, তাই না? স্যার আজকে আমরা একটু ম্যাটেরিয়াল ভেরিয়েন্সটা দেখার চেষ্টা করি। সো ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বেসিক্যালি এখানে আমরা এই চ্যাপ্টারে শিখবো হচ্ছে প্রাইস এন্ড ইউজেস, আর মিক্স আর ইল্ডটা আমরা শিখবো হচ্ছে এই আরো এক চ্যাপ্টার পরে। তো আমি যদি আপনাদের ভেরিয়েন্স গুলো দেখাই, এটা আমি শেয়ার করে দেবো, দেখি এখানে এবিসির একটু কনসেপ্ট আছে, আবার হচ্ছে ভেরিয়েন্সও কিছুটা আছে। এই যে ভেরিয়েন্স গুলো এখানে একটু গ্রুপ করে দেওয়া আছে। সেলস ভেরিয়েন্স আমরা সেলস প্রাইস এবং সেলস ভলিউম করে থাকি। সেলস ভলিউমকে আমরা আবার অ্যাডভান্স ভেরিয়েন্সে গিয়ে মিক্স এবং কোয়ান্টিটি পেতে পারি। আর ম্যাটেরিয়াল ভেরিয়েন্স হচ্ছে প্রাইস এবং ইউজেসটাকে আমরা বেশি অ্যানালাইসিস করতে চাইলে, ডিটেইলস চাইলে মিক্স এবং ইল্ড করতে পারি, এটা অ্যাডভান্স আরেকটা চ্যাপ্টারে আমরা পাবো। এই চ্যাপ্টারে শুধু প্রাইস এন্ড ইউজেস, আবার লেবার কি করতে পারি, ওভারহেড কি করতে পারি, টোটাল ভেরিয়েন্সের পিকচারটা এখানে দেওয়া আছে। আমি এটা তৈরি করছি আপনাদের মানে পুরো বইটা দেখে, এটা আমি আজকে শেয়ার করে দেবো গ্রুপে। হ্যাঁ, এটা একটু দেখে নিন, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে এখানে ভেরিয়েন্স বেসিক্যালি সেলস এর ভেরিয়েন্স এখানে সিলেবাসে কভার করছে, আর কস্টের ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট তিনটা ভাগে ভাগ করছে। আর 1 কে যদি আমরা বলি সেলস, 2 কে আমরা বলতে পারি ভেরিয়েবল কস্ট, আর 3 আমরা বলতে পারি ফিক্সড কস্ট।
সো তাহলে আমরা এখন ম্যাটেরিয়াল দিয়ে শুরু করি। ম্যাটেরিয়াল আমরা দেখবো প্রাইস নিয়ে কি সমস্যা আর ইউজেস নিয়ে কি সমস্যা। ইউজেসের যদি মাল্টি প্রোডাক্ট হয় বা মাল্টি কম্পোনেন্টস ইউজ করি আমরা, তাহলে মিক্সড আর ইল্ড দেখতে পারবো। এটা আমরা সামনের দিকে দেখবো, সামনের দিকে আমরা দেখবো। সো প্রাইস আর ইউজেস আগে দেখি। এক্সাম্পল 3 থেকে শুরু হচ্ছে। আসলে কি ছোট ছোট অঙ্কগুলো দেখে আগে কনসেপ্ট ক্লিয়ার করে নিই, এরপরে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে বড় অঙ্ক দেখি। আগে বড় অঙ্ক দেখলে একটু টাফ মনে হবে, আর এইগুলো ক্লিয়ার হয়ে গেলে তখন জাস্ট ওই যে আপনি ডেটাগুলোকে, যেটাকে ডেটা অ্যানালিটিক্স বলে, আপনি ডেটাগুলোকে যদি আপনার মতো করে সাজায় নিতে পারেন এবং কারেক্টলি অ্যানালাইজ করতে পারেন তাহলে পারবেন। কেউ একজন গ্রুপের লিংক আছে দিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ, দিয়ে দিচ্ছেন অলরেডি। না, কোন গ্রুপে কোন লিংক দিলাম দেখে শুনে দিয়ে। James Marshall Limited makes a single product with the following budgeted material cost per unit: 2 kg of material A at $10 per kg, $10 per kg. Actual details দেওয়া আছে, output 1000 units, material purchased and used 2200 kg, material cost $20,900. Calculate the direct material total variance. নামটা দেখে বুঝতে হবে এখানে কিন্তু আমাদের প্রাইসও চাই না, ইউজেসও চাই না, বলছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল টোটাল ওভারঅল যখন বের করবেন তখন মনে রাখবেন সব ভেরিয়েন্সের একটাই নিয়ম, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড কস্ট, অ্যাকচুয়াল ইউনিটের জন্য অ্যাকচুয়াল কস্ট। এটা হচ্ছে ওভারঅল যদি বের করতে চান যে কোনো জিনিসের, এটা ম্যাটেরিয়াল, লেবার, সেলস, ওভারহেড যা করতে চান মনে থাকবে। আবার বলছি, বলবেন স্ট্যান্ডার্ডের সাথে স্ট্যান্ডার্ড ইউনিটের সাথে স্ট্যান্ডার্ড কস্ট, অথবা স্ট্যান্ডার্ড সেলিং ভলিউমের সাথে স্ট্যান্ডার্ড প্রাইস, আর অ্যাকচুয়ালের সাথে অ্যাকচুয়াল, ওভারঅল যদি বের করতেছেন ওভারঅল, তাহলে কত হবে এটা আমাদের। আমি আবার বলবো ভাই নেই, ছোট্ট এই দেখেন এইটুকু সমাধান, জাস্ট এইটুকু। আপনারা বলেন কত ইউনিট প্রোডাকশন? স্যার 1000 ইউনিট। 1000 ইউনিট। কত করে লাগার কথা? 2 কেজি স্যার। 2 কেজি 10 টাকা করে। আচ্ছা, তাহলে 2 কেজি যদি লাগে তাহলে কত? 2000 কেজি লাগবে, তাই তো? 1000 ইউনিটে কত কেজি লাগবে? 2000 কেজি। 2000 কেজি লাগবে, তাহলে 10 টাকা করে যদি লাগে তাহলে 20000 টাকা হচ্ছে লাগার কথা ছিল স্ট্যান্ডার্ড, তাই তো? স্যার এখানে যে বললো স্যার প্রতি 2 কেজি কি স্যার 10000 করে, এটা কি বললো স্যার? এটা 2 কেজি অফ ম্যাটেরিয়াল এ এট $10 পার কেজি, এটা অবলিক কেজি মানে প্রতি কেজির দাম। ও আচ্ছা স্যার। আর স্যার এই যে 2 কেজি এটাদের কি বুঝেছে স্যার? এটা এক ইউনিট তৈরি করতে 2 কেজি ম্যাটেরিয়াল লাগে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এই যে উপরে বলা আছে দেখেন, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 2 কেজি অফ ম্যাটেরিয়াল এ, এই যে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, প্রতি ইউনিটে 2 কেজি লাগে, প্রত্যেক কেজির দাম হচ্ছে কত করে? $10 করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে 1000 ইউনিট 2 কেজি করে লাগলে 2000 কেজি লাগবে কাঁচামাল, তার দাম হচ্ছে 10 টাকা করে কেজি, তাহলে $20,000 লাগবে। আর অ্যাকচুয়াল কস্ট কত হয়ে গেছে? ম্যাটেরিয়াল কস্ট স্যার 20900। ইউজ করছে কত? 2200 স্যার। মানে ইউজও বেশি করছে, কস্ট কম হয়েছে না বেশি, আমরা পরে দেখবো। তাহলে অ্যাকচুয়াল ইউজ ডিফারেন্ট, তাহলে এটা আমরা খুঁজছি টোটাল ভেরিয়েন্সের জন্য, ওভারঅল ভেরিয়েন্স। তখন ওই যে স্ট্যান্ডার্ডের সাথে স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়ালের সাথে অ্যাকচুয়াল, তাহলে অ্যাকচুয়াল কস্ট আমাদের বের করে দেওয়া আছে, আমাদের রেটের তাহলে দরকার হচ্ছে না। তাহলে ওইখানে আমাদের 20000 এর সাথে 20900 ডিফারেন্স 900 হয়, অর্থাৎ $900 বেশি লাগছে অ্যাডভান্স করার কথা। এটা দেখাচ্ছি দেখেন, 1000 ইউনিট আউটপুট, এটা 2 কেজি করে যদি লাগে 20000 কেজি, 2000 কেজি লাগার কথা, 10 করে রেট হলে 20000 হচ্ছে হওয়া উচিত ছিল, শুড বি, আর হয়ে গেছে 20,900। আর কস্ট কি বেশি হয়েছে না কম হয়েছে? অ্যাকচুয়াল কস্ট কস্ট 900 টাকা বেশি। বেশি হলে কি বলবো? ফেভারেবল না আনফেভারেবল? আনফেভারেবল স্যার। এটাকে ওরা অ্যাডভার্স বলছে, অ্যাডভার্স। এ মানে অ্যাডভার্স। হ্যাঁ জি স্যার। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? কারো কোশ্চেন? নাই স্যার। এখন এই 900 কেন হলো, মানে which one is responsible for this variance, এটার জন্য আমাদের ডিটেইলস লাগবে। যেমন ধরেন এটা কি পারচেজ ম্যানেজারের জন্য হলো নাকি যে ইউজ করলো মানে প্রোডাকশন ম্যানেজার তার জন্য হলো? if it is related or concerned with price, then purchase department is responsible for this variance, and if it is caused by the
over uses or inefficient uses of material, then production department is responsible for this variance, production manager. এই জন্য আমরা কি করব, প্রাইস ভেরিয়েন্সটা বের করব এবং ইউজেস ভেরিয়েন্সটা বের করব, যাতে করে আমরা ধরতে পারি যে কে দায়ী, এটা যে কিনছে সে তার জন্য ভেরিয়েন্সটা হয়েছে নাকি যে ইউজ করছে ম্যাটেরিয়ালটা তার জন্য হয়েছে। বোঝা গেছে কেন ব্রেকডাউন দরকার? জি স্যার। এখন যদি এমন হয়, এই চ্যাপ্টারে যেমন আমরা শিখলাম, পরের চ্যাপ্টারে আবার যখন এমন হবে যে নতুন ওয়ার্ড বুঝিও না, এই যে তাহলে আমরা দেখলাম এটা 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 যেটা বের করলাম $900 অ্যাডভান্স, এটা মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বা ওভারঅল ভেরিয়েন্স, টোটাল ভেরিয়েন্স। এখন আমরা ব্রেকডাউন করব যে প্রাইস দায়ী নাকি ম্যানেজ, প্রাইস তো বুঝেন পারচেজ ডিপার্টমেন্ট, অথবা ইউজেস প্রোডাকশন ম্যানেজার দায়ী। এখন যদি আমরা দেখি ইউজেস ভেরিয়েন্সটা অনেক বড়, তখন চাইলে আরো ডিটেলস করতে পারেন যে যদি অনেকগুলো ম্যাটেরিয়াল লাগতো, এখানে একটা ম্যাটেরিয়াল ঝামেলা না, এসব লাগবে না। যেমন ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা ম্যাটেরিয়াল লাগে না অনেকগুলো লাগে? অনেকগুলো স্যার। ইট, বালি, সিমেন্ট, রড অনেক কিছু লাগে। আবার যদি আপনি একটা গাড়ি তৈরি করেন একটা ম্যাটেরিয়াল লাগে না অনেকগুলো লাগে? অনেকগুলো স্যার। অনেকগুলো স্যার। তখন আপনার মিক্স ভেরিয়েন্স, ইল্ড ভেরিয়েন্স দেখা হয়। তখন দেখা হয় যে মিক্সারটা চেঞ্জ হয়ে গেছে কিনা, মিক্সারটা চেঞ্জ হয়েছে কিনা, অথবা যেই পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ করে, ইনপুট ইউজ করে যে পরিমাণ আউটপুট হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা। বুঝা গেছে? জি স্যার। স্যার ইয়েল্ড ভেরিয়েন্সটা কি স্যার? আউটপুট, আউটপুট। আচ্ছা। আপনার বলছিলেন যে 2 পিস, এই যে 2 কেজি কাঁচামাল ইউজ করে একটা প্রোডাক্ট তৈরি হবে, আসলে কি হয়েছে না কম বেশি হয়েছে? কম বেশি হয়েছে। জি, এটা হচ্ছে ইল্ড ভেরিয়েন্স। আর ইনপুটের যেটা দেখবেন সেটা হচ্ছে মিক্স ভেরিয়েন্স। হ্যাঁ, একটা ইনপুট নিয়ে আরেকটা কি আউটপুট নিয়ে। এটা আমরা অ্যাডভান্স ভেরিয়েন্স, মানে এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টারে দেখবো। হ্যাঁ, ভেরিয়েন্স 3 চ্যাপ্টার আছে। ওকে, জি স্যার। তাহলে আমরা প্রাইস আর ইউজেসটা দেখি। যেখানে কোশ্চেন হবে সেখানে আটকাবেন, সমস্যা নাই। 3 নম্বর ম্যাথ কে আবার 4 নম্বর ম্যাথে দেখেন ওরা ইয়ে করছে, কনভার্ট করছে, ওইখানে ওই দুইটা অ্যাডিশনাল চাইছে। এক্সাম্পল 4 এর শুধু একটা লাইন বলছে, দেখেন। ফর এক্সাম্পল 3 ক্যালকুলেট দ্য প্রাইস এন্ড ইউজেস ভেরিয়েন্স ফর ম্যাটেরিয়াল। বুঝা গেছে? জি স্যার। প্রাইস এন্ড ইউজেস ভেরিয়েন্স ফর ম্যাটেরিয়াল। হ্যাঁ, ম্যাটেরিয়াল প্রাইস এবং ইউজেস, ওই ডেটা ইউজ করতে বলছে 3 নম্বর এক্সাম্পলে যেটা মাত্র দেখলাম। হ্যাঁ, ওইটাই। তাহলে আমরা কি করব এখন, দেখেন প্রাইস কত করেছিল স্যার? পার কেজি 10 টাকা। 10 টাকা। $10, তাই না? জি তারা স্যার। কিনছে কত? অ্যাকচুয়ালি তারা কিনছে কত বলেন? ম্যাটেরিয়াল পারচেজ এন্ড ইউজ কতটুকু কিনছে? 200 স্যার। 2200 স্যার। আচ্ছা, কত দিয়ে কিনছে? স্যার কিনছে তো $20,900 দিয়ে। তাহলে 2200 ইউনিট, সরি। তাহলে প্রতি কেজি কত করে কিনছে? প্রতি কেজি 10 টাকা স্যার। $10 না, এটা বাজার ছিল 10 টাকা কিন্তু কিনছে আছে 9 টাকা 50 পয়সা করে। 9 টাকা 50 স্যার। 9.5, মানে আমরা বলছি এটা খুবই সিম্পল জিনিস, সবাই পাবেন এটা। ম্যাটেরিয়াল কিনছে 20,900 দিয়ে, কত কেজি কিনছে তারা? 2200 কেজি কিনছে। ঠিক আছে? জি স্যার। তাহলে প্রতি কেজির খরচ পড়ছে কত? পারচেজ প্রাইস পড়ছে কত? 9.5। এটা হচ্ছে অ্যাকচুয়াল, এগুলো হচ্ছে কি অ্যাকচুয়াল। হ্যাঁ, অ্যাকচুয়াল স্যার। জি। তাহলে এখানে আমরা পারচেজ ডিপার্টমেন্ট কি ভালো বলবো না খারাপ বলবো? যদি কোয়ালিটি ঠিক রাখতে পারি ভালো বলবো স্যার। ভালো, কারণ কেনার কথা ছিল 10 করে, কিনছে কত করে? 9.5। বাজেট থেকে কস্ট সে কমাইছে, তার প্রাইস ভেরিয়েন্স ফেভারেবল। ভালো, বোঝা যাচ্ছে না? জি স্যার। প্রাইস ভেরিয়েন্স ঠিক আছে। কেনার কথা 10 করে, কিনছে হচ্ছে 9.5, তাহলে তারা কম টাকা দিয়ে কিনতে পারছে। প্রতি কেজিতে তারা বাঁচাইছে কত? 0.5 স্যার। 0.5। তাহলে কত কেজি কিনছে? 2200 কেজি স্যার। 2200 কেজি স্যার। তাহলে কতটুকু ফেভারেবল হওয়া উচিত? 1100 সেভ করছে পারচেজ ডিপার্টমেন্ট। এখানে ভালো বলার আগে একটা কোয়ালিটেটিভ ফ্যাক্টর আছে আমাদের, যেহেতু আমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা উচিত। সো যদি 9.5 টা কিভাবে বের করলেন স্যার? 9.5 টা বুঝিনি। খুবই সিম্পল, একজন বলেন তো কিভাবে? ম্যাটেরিয়াল কস্টের 20,900 কে আপনার ম্যাটেরিয়াল ইউজ যে 2200 কেজি, এটাতে ভাগ করলে আপনি 9.5 পাবেন। ক্লিয়ার? প্রবলেম স্যার, বুঝতে পারিনি স্যার, সরি। এই যে অ্যাকচুয়াল যে পারচেজ, ম্যাটেরিয়াল পারচেজ করছে কতটুকু অ্যাকচুয়ালি?
2200 স্যার। কত দিয়ে কিনছে? পেট্রোল কস্ট কত? 20,900 স্যার। তাহলে আপনি প্রতি কেজির দাম বের করতে পারবেন না? জি স্যার, 20,900। জি স্যার, বুঝতে পারছি। আমি আপনাদের দিয়ে কেন বলাই, কারণ টিচার একটা কথা বললে কঠিন মনে হয়, কিন্তু আপনার ফ্রেন্ড যখন একটা কথা বলে তখন একটা সাইকোলজিক্যালি সহজ ভাবে নাই, কেন আমার ফ্রেন্ড যদি বুঝতে পারে আমিও বুঝতে পারবো, এটা একটা সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ থাকে। মানে এই জন্য আমরা কিন্তু স্টুডেন্ট দিয়ে বলাই অনেক সময়, আপনার বন্ধু যদি পারে আপনিও পারবেন, এই জন্য বলে, এটা আবার মাইন্ড করেন না কেউ। না স্যার, এটাই ভালো স্যার, আমাদের সুবিধা হয় যে আপনাকে স্যার। হ্যাঁ, এটা ভালো স্যার, আমরা এনজয় করা উচিত। হ্যাঁ জি স্যার, আপনি একবার বলছিলেন স্যার যে যখন আপনারা বুঝেন আপনার টিচারদের মতো করে বুঝেন, আর স্টুডেন্ট আপনার স্টুডেন্টের মতো বুঝে। রাইট। তাহলে আমরা বুঝলাম যে কেনার কথা ছিল $10 করে, প্রতি কেজি কিনছে 9.5 করে, তাহলে তারা সেভ করছে 0.5 করে, কিনছে কত 2200 কেজি। তাহলে আপনার ফর্মুলা মুখস্থ করে লাগলো না, কিন্তু আপনারা এর আগে আমরা শিখছি ইউনিভার্সিটিতে যে অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল ইউনিট, অ্যাকচুয়াল মানে কোয়ান্টিটি। এরপরে যদি একটা ভুল হয়ে যায়, অ্যাকচুয়াল এর জায়গায় এর জায়গায় এস বসে যায়, তাহলে গেল, সব হারাই গেছে, তাই না? আবার ফেভারেবল আনফেভারেবল, পজিটিভ হলে ফেভারেবল, নেগেটিভ হলে আনফেভারেবল, এটা আগে পরে হয়ে গেলে সব হারাই গেছে। এটা করা যাবে না। আমি যেটা করালাম এখানে কিন্তু আমি ফর্মুলা ইউজই করি না, এমনি অটোমেটিক আপনার কি হবে, মাথায় ফর্মুলাটা চলে আসবে। ঠিক আছে, ফর্মুলা মুখস্থ করা যাবে না। তাহলে 4 নম্বরটা দেখেন, এই যে আমরা 1100 ফেভারেবল আগে বের করছি, তাই না? এটা টোটাল অ্যাপ্রোচ হয়ে গেছে যে 2200 কেজি কেনা হয়েছে 20,900 দিয়ে, কেনার কথা ছিল 2200 কেজি 10 করে 22,000 দিয়ে। এটা টোটাল দিয়ে করছে, আমরা করলাম কি পার ইউনিট। টোটাল দিয়েও করতে পারবেন, পার ইউনিট দিয়েও করতে পারবেন, পারবেন না সবাই? জি স্যার। মানে এরা কি করছে, 2200 কেজি কেনা হয়েছে, কত দিয়ে কেনার কথা ছিল? একটা শুড বি 10 করে, তাহলে 22,000, তাদের বাজেট দিছে 22,000 টাকা দিয়ে কেনো, যাও 2200 কেজি। আপনি করেছেন কি 20,900 দিয়ে কিনে ফেলছেন, তাহলে $1100 আপনি সেভ করছেন। এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, এটা আপনার ফেভারেবল 1100। ক্লিয়ার সবাই? জি স্যার। এখন ইউজেসে আসেন। ইউজেস করতে হলে আপনাকে যেটা করতে হবে, ইউজেসের জন্য যেটা লাগবে আপনার, সেটা হচ্ছে যে ইউজ করে ফেলছে কতটুকু? 2200 স্যার। 2200 স্যার। এই 2200 কেজি ইউজ করে কয়টা তৈরি করছে, কত ইউনিট তৈরি করছে? 1000 স্যার। আচ্ছা, প্রতি ইউনিটে উপরে বলা আছে যে 1 ইউনিট পণ্য তৈরি করতে কতটুকু কাঁচামাল ইউজ করা যাবে? 2 কেজি। 2 কেজি স্যার। তাহলে 1000 ইউনিট তৈরি করতে কত কেজি লাগার কথা ছিল? 2000। এই কি বলে, মার্ডার করলেন তো। প্রতি ইউনিটে 2 কেজি, তাহলে 1000 ইউনিটে কত হবে? 2000 স্যার। 2000 আপনি ভাগ করে ফেলছেন, গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ প্রতি ইউনিটে, খেয়াল করে দেখেন, প্রতি ইউনিটে 2 কেজি কাঁচামাল লাগে, এক পিসে 2 কেজি লাগে, তাহলে 1000 পিসে কত লাগবে? স্যার প্রতি ইউনিট মানে স্যার প্রতি ইউনিটে স্যার 2 কেজি লাগে, তাহলে স্যার 1000 ইউনিটে তাহলে স্যার গুণ হবে। রাইট। আচ্ছা স্যার, ভাগ করে ফেলছেন, তাই না? স্যার তাহলে কত কেজি লাগবে, কত কেজি লাগা উচিত ছিল? হোয়াট শুড বি, মানে বাজেটেড ফিগার কত ছিল? তাকে কি বলা হয়েছে? ম্যানেজারকে বলা হয়েছে যে 1 ইউনিট তৈরি করতে 2 কেজি সবার লাগে, তোমারও লাগবে। তাহলে 1000 ইউনিট তৈরি করতে লাগার কথা ছিল 2000 কেজি, সে লাগাইছে কত? 2200। কম লাগাইছে না বেশি লাগাইছে? বেশি লাগাইছে। ভালো না খারাপ? খারাপ স্যার। এটাই তো 22, তাহলে 200 কেজি বেশি লাগাইছে, তাহলে তাকে বলা ছিল কত করে কিনবা? 10 করে। তাহলে 200 কেজি 10 করে হলে হবে 2000। 2000 হচ্ছে আনফেভারেবল হওয়া উচিত। ইউনিটের দিক দিয়ে হলেই, আবার প্রাইসের দিক দিয়ে ঠিক ছিল না। যখন আপনি ইউনিটকে ফোকাস করবেন তখন আর অ্যাকচুয়াল না, সবকিছু স্ট্যান্ডার্ড দিয়ে করবেন। আপনার 1000 ইউনিটের জন্য 2000 কেজি কাঁচামাল লাগার কথা ছিল, আর অ্যাকচুয়ালি লাগাইছে 2200, কাজেই 200 কেজি বেশি লাগাইছে, এজন্য অ্যাডভার্স। এখন রেটটা কত করে দেব? স্ট্যান্ডার্ড অলওয়েজ, ওই যে সেলস ভলিউমের মতো জাস্ট। জি স্যার বলছেন। সেলস ভলিউমেও যা হবে, সেলস ইউজেসে, ম্যাটেরিয়াল ইউজেসে তাই হবে, লেবার এফিসিয়েন্সিতেও তাই হবে, ভেরিয়েবল ওভারহেডে গিয়েও তাই হবে। মানে আপনি যখন ভলিউম নিয়ে ফোকাস করবেন, ইউজ নিয়ে ফোকাস করবেন, এফিসিয়েন্সি নিয়ে ফোকাস করবেন, তখন সবকিছু স্ট্যান্ডার্ডে আসবে, শুধু এই অ্যাকচুয়াল ইউজ ছাড়া। ওকে, প্রাইসটা তো আমরা, প্রাইসের ইমপ্যাক্ট তো আমরা আগে দেখাই আসলাম, তাই না?
জি স্যার। প্রাইসের ইমপ্যাক্ট তো শেষ করে আসি, কাজে এখানে প্রাইসের কোনো গুরুত্ব নাই, এখানে গুরুত্ব কিসের? ইউজেসের। ওকে, আচ্ছা তাহলে ইউজ করছে এত আনফেভারেবল ইউজ করছে যে অ্যাডভার্স হয়ে গেছে কত 2000। আর দেখেন তাহলে এটা না করলে কি হইতো, আমরা কি বলতাম রাইট, কেউ কাজ কাম করে না, সবাই খারাপ। আমার ইন্ডাস্ট্রিতে কি হয়েছে, তোমরা 900 আনফেভারেবল করে ফেলছো, কিন্তু কে দায়ী এটার জন্য? এটা আইডেন্টিফাই করা উচিত। আপনি পারচেজ ডিপার্টমেন্টকে শাস্তি দিলেন, পানিশমেন্ট দিলেন, আবার ম্যানেজার যারা ইউজ করে ইউজার্স ডিপার্টমেন্ট তাদেরকেও পানিশমেন্ট দিলেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পারচেজ ডিপার্টমেন্ট পারফেক্ট, পারচেজ ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, রিওয়ার্ড পাওয়ার যোগ্য, তাই না? জি স্যার। ওরা 1100 বাঁচাইছে, এটাকে কেমন খাওয়া খাইছে ইউজার্স ডিপার্টমেন্ট, তারা এমন ভাবে ইউজ করছে 2000 আনফেভারেবল করে ফেলছে। এই আনফেভারেবল ফেভারেবল কে খাওয়ার পরেও এটা থেকে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি হবে? প্লাস মাইনাসে কি হয়? নেগেটিভ। তাহলে 2000 থেকে 1100 বাদ দিলে কত টিকবে? 900 আর 900 স্যার। কত ফেভারেবল আনফেভারেবল? বড় কোনটা? আনফেভারেবল স্যার। মিলছে তাহলে রেজাল্টটা? জি স্যার। জি স্যার। দুইটা মিলে কিন্তু এটা সমান হবে, দুইটা মিলে কি হবে? এটা সমান হতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রাইস ভেরিয়েন্স ভালো আর ইউজার ভেরিয়েন্স খারাপ, দুইটা মিলে ওভারঅল খারাপটাই বেশি। একটা খারাপ ভালোটাকে কম মানে কি করে ফেলছে, খেয়ে ফেলছে, অ্যাবজর্ব করে ফেলছে। আর যদি ফেভারেবল হতো তাহলে কোনো একজন এত ভালো করতো পারফরমেন্স যে আর একজনের খারাপটা ঢেকে যেত। তো কারোটা যেন কেউ হাইড করতে না পারে, অথবা কারোটা যেন কারো ঘাড়ে গিয়ে না পড়ে, এই জন্য আমাদেরকে ডিটেলস ভেরিয়েন্সে যেতে হয়। ক্লিয়ার সবাই পারপাসটা? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সটটা যেতে পারি যদি কোশ্চেন না থাকে কারো। একটা একটা করে দেখে তারপরে আমরা আবার একসাথে ইয়ে করব। এখন আসেন লেবার, একই রকম লেবার এবং ম্যাটেরিয়াল সেম, শুধু নাম আলাদা। যেখানে ছিল প্রাইস সেখানে নামটা হবে, লেবারে তো প্রাইস বলা যায় না, রেট। আর যেখানে ছিল ইউজেস সেখানে নামটা হবে এফিসিয়েন্সি। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আবার বলছি, যেখানে ছিল প্রাইস ম্যাটেরিয়াল প্রাইস, কিন্তু লেবার ক্ষেত্রে তো লেবার প্রাইস হবে না, লেবার রেট হয়। লেবারকে আমরা ডাইরেক্ট লেবার রেট বলি, রেট পার আওয়ার। আর ইউজেস কে বলি আমরা হচ্ছে এফিসিয়েন্সি, কত এফিশিয়েন্টলি কাজটা করলো, সময়ের ভিতর করতে পারলে ভালো, আর বেশি সময় লাগালে কি খারাপ। আর লেবার ভেরিয়েন্স যা দিয়ে করবেন ওভারহেড ভেরিয়েন্সও কি তাই দিয়েই ট্রেডিশনালি আমরা করি, কারণ আপনারা জানেন যে লেবার রেট যেমন হয় ওভারহেড রেট কি তার শেয়ারের উপর বেস করেই হয়। তো আমরা লেবারে আগে থাকি, ওভারহেডে গেলে ওভারহেডের কথা তখন বলবো আমরা আবার। সো লেবারটা আপনারা পারবেন নিজেরাই, দেখেন আমি আর ডিটেলস বলছি না। ইভেন লিমিটেড কি একটা নাম দিয়ে রাখছে পড়েন, makes a single product and has the following budgeted or standard information. বাজেট স্ট্যান্ডার্ড একই কথা, পার ইউনিটকে আমরা স্ট্যান্ডার্ড বলি আর টোটালকে আমরা বাজেট বলি। জাস্ট বাজেটেড প্রোডাকশন হচ্ছে 1000 ইউনিটস, লেবার আবার লাগবে হচ্ছে প্রতি ইউনিটে কত করে লাগবে? 3 করে। তাহলে 1000 তৈরি করতে মোট কত লাগা উচিত? 3000 ঘন্টা লাগা উচিত, তাই না? জি স্যার। প্রতি ঘন্টায় লেবারকে কত দেওয়া হয়? 8 টাকা, $8। $8। অ্যাকচুয়াল রেজাল্ট আসে এখন, অ্যাকচুয়াল আউটপুট কম না বেশি? বেশি। বেশি হয়েছে। আচ্ছা, এখন আওয়ার পেইড ফর অ্যান ওয়ার্ক, কত ঘন্টা কাজ করছে? 3400 আওয়ার। লেবারদেরকে কত দেওয়া লাগছে? 8 টাকা করে স্যার। 28300 টাকা লেবার কস্ট স্যার। এটা হচ্ছে অ্যাকচুয়াল, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে কত ঘন্টা কাজ করে তারা এই টাকাটা পাইছে? 3400 ঘন্টা। 3400 ঘন্টা। তো 3400 ঘন্টাতে স্ট্যান্ডার্ড কত দেওয়া ছিল? আমার স্ট্যান্ডার্ড কত বলা ছিল? 3400 ঘন্টায় উপরে বাজেট কত ছিল? প্রতি ঘন্টায় কত দেবো আমরা? $8 করে স্যার। $8 করে দেবো। সো এটা হওয়া উচিত ছিল 27200 টাকায় কাজটা শেষ করা উচিত ছিল, কিন্তু তারা লাগাইছে কত? 18300। কম লাগাইছে না বেশি লাগাইছে? বেশি লাগাইছে। হ্যাঁ বেশি লাগাইছে, বেশি। কতটুকু বেশি লাগাইছে? 1100। বুঝতে পারছেন ফেভারেবল হবে না আনফেভারেবল হবে? আনফেভারেবল অ্যাডভার্স। এই দেখতে পাচ্ছেন, এটা জন্য ফর্মুলা মুখস্থ করা লাগবে না, বুঝলে ফর্মুলা মুখস্থ করতে হবে। 1100 আনফেভারেবল, তার মানে হচ্ছে আমার খরচ হয়ে গেছে 28300, কিন্তু 3400 ঘন্টা কাজ করছে তারা, $8 করে বাজেট দেওয়া ছিল। বাজেট অনুসারে আমাদের 34 ঘন্টায় লেবার কস্ট শুড বি
$27,200, but it actually it has been $28,300. So $1,100 is কি বলতে পারি excess over budget. So actual expenditure is actual labor cost is যখন প্রাইস ভেরিয়েন্স করব তখন কি অ্যাকচুয়াল আওয়ার দিয়ে গুণ করতে হবে স্যার? অবশ্যই প্রাইস করলে অবশ্যই অ্যাকচুয়াল। হ্যাঁ, মানে শুধুমাত্র স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে মানে সরি ইউনিট বা ভলিউম বা এফিসিয়েন্সির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেট নিব, কিন্তু যখন প্রাইস করব তখন অ্যাকচুয়ালটা নিব। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি রেট করবেন তখন অবশ্যই অ্যাকচুয়ালের সাথে কি করবেন, অ্যাকচুয়াল রেট আর স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল রেট স্ট্যান্ডার্ড রেট। ওকে, ঠিক আছে, কিন্তু কোয়ান্টিটিটা হবে অ্যাকচুয়াল যখন প্রাইস করবেন। ঠিক আছে জি, কারণ কি, কারণ হচ্ছে যে আমার আসলে লেবার কত ঘন্টা লাগার কথা ছিল সেটা তো ইম্পর্টেন্ট ইউজেস এর ক্ষেত্রে, তাই না, এফিসিয়েন্সির ক্ষেত্রে, ঠিক কি না? আমি যদি রেট বের করতে চাই, প্রাইস বের করতে চাই, তাহলে আমার যত ঘন্টা কাজ হয়ে গেছে অথবা যতটা তৈরি হয়ে গেছে সেটা ইম্পর্টেন্ট না আমার, এই জন্য আমরা অ্যাকচুয়ালটা নিই। ওকে, এখন আসেন কত ঘন্টা লাগা উচিত ছিল আর কত ঘন্টা লাগছে। এখন আমরা কোয়ান্টিটিতে চলে যাচ্ছি, মানে ভলিউমে চলে যাচ্ছি বা এফিসিয়েন্সি যেটা বলছি। এখন আসেন কত ইউনিট তৈরি হয়েছে, আউটপুট 1100। 1100 ইউনিট। 1100 ইউনিট। প্রতি ইউনিটে সময় দেওয়া কত ছিল, উপরে বাজেট দেওয়া ছিল কত, 3 ঘন্টা। তাহলে কত ঘন্টা লাগা উচিত ছিল? 3300। লাগাইছে কত? 1100। 3400 আওয়ার নিয়ে কথা বলছি আমরা। ও সরি স্যার, স্যার লাগাইছে স্যার 3400। বেশি লাগাইছে, 100 এর বেশি লাগাইছে স্যার। তো বেশি ঘন্টা যদি লাগাই দেয় তাহলে কি ভালো না খারাপ? খারাপ স্যার। তাহলে 100 ঘন্টা অ্যাডভান্স। এখানে রেটটা কি নেব, যেহেতু ইউজেস ভেরিয়েন্স অবশ্যই রেটটা কি নেব, স্ট্যান্ডার্ডটা। জি স্যার, 8 করে। ওকে, তাহলে 100 ঘন্টা 8 করে 800 আনফেভারেবল বা অ্যাডভান্স, বোঝাই যাচ্ছে রেজাল্ট। এটা দেখেন 800 অ্যাডভান্স, বোঝা গেছে এটা? এই যে কোনো কোশ্চেন করতে পারেন স্যার। লাস্টে যে স্যার একটা কথা বললেন স্যার, সেটা কি এটা স্যার যে যখন ভলিউম নিয়ে কাজ করব তখন স্যার স্ট্যান্ডার্ড প্রাইস আমরা ধরবো, রাইট? হ্যাঁ, আর যখন আমরা প্রাইস নিয়ে কাজ করব তখন আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি নিয়ে কাজ করব। হ্যাঁ, আচ্ছা স্যার, এটা খেয়াল রাখবেন। কেন কেন আপনি নিজেকে প্রশ্ন করেন, কারণ আপনি যদি বলতে চান যে লেবার লাগা উচিত, মানে টাকা কত লাগা উচিত ছিল, কত লাগলো, তাহলে কত লাগলো, তাহলে কি হবে, আপনার যেই কাজটা হয়ে গেছে সেটার উপর ভিত্তি করে নাকি যেটা হওয়ার কথা ছিল সেটার উপর ভিত্তি করে? হয়ে গেছে স্যার সেটার উপর, তাই না? আপনি 34 ঘন্টা কাজ করে ফেলছে, এই সময় কত টাকা লাগছে, কত টাকা লাগার কথা ছিল, এখানে অ্যাকচুয়াল আওয়ারটা না দিলে আসবেই না রেজাল্টটা। বুঝা গেছে? জি স্যার। এই কারণে লজিকটা আপনার নিজের কাছে সেট করে নেবেন। আমরা কিন্তু কোনো ফর্মুলা ছাড়াই করছি, কারণ লজিক দিয়ে করছি আমরা। এই ছিল হচ্ছে লেবারের ভেরিয়েন্স। এখন আমরা আসি ওভারহেডে, সেম একই রকম। আচ্ছা, তার আগে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যদি আইডল টাইম থাকে তাহলে কি করবেন? আমার কথা বুঝছেন? আইডল টাইম বাদ দেবো স্যার, আইডলটা। হ্যাঁ, এটা আমরা ডিল করা শিখবো। আইডল টাইম থাকলে আমরা কি করবো? আইডল টাইম থাকলে যেটা করবেন, আইডল টাইম এর দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে যে কোম্পানি এক্সপেক্ট করে কিনা আইডল টাইম, এটা একটা ব্যাপার। এটা সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে আপনাদের বইতে। এটা হচ্ছে পেজ নাম্বার, আমাদের এখানে আছে কিনা পিকচারটা দেখতে হবে, থাকার কথা। পেজ নাম্বার 177 এর নিচে বলা আছে, দেখি 177 আমার এখানে আছে কিনা। আছে। is idle time and idle time variance. During a period there might be idle time when the workforce is not doing any work at all. অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, মেশিন ব্রেকডাউন, বিভিন্ন কারণে লেবাররা কাজ করতে চাইলেও কাজ করতে পারে না, ম্যাটেরিয়াল শর্টেজ, অনেক কারণ হতে পারে, তাই না? আগুন ধরে গেছে, হতে পারে না? জি স্যার। তখন কি করব? তখন আমরা কি করব, এফিসিয়েন্সি ভেরিয়েন্সটা তখন দুই ভাগ হয়ে যাবে। মানে লেবার রেট না, লেবার পরে যেটা করলাম লেবার এফিসিয়েন্সি, 100 ঘন্টা অ্যাডভান্স হলো না, এভারেজটা কয়টা ভাগ করব বলছে? দুই ভাগে। দুইটা, একটা আইডল টাইম আর একটা কি
এফিসিয়েন্সি ভেরিয়েন্স ডিউরিং অ্যাক্টিভ ওয়ার্কিং আওয়ার্স, মানে যেটা রেলি কাজ করছে, আর যেটা অলওয়েজ বসেছিল সেটা আইডেল টাইমে নিয়ে যাবো। এটা আমার ওয়ার্ডটাতেও দেখানো আছে, দেখেন এই যে একটা আইডেল টাইম আর একটা হচ্ছে কি এফিসিয়েন্সি ভেরিয়েন্স ডিউরিং অ্যাক্টিভ ওয়ার্কিং আওয়ার্স। অ্যাক্টিভ মানে মনে করেন 2000 ঘন্টা কাজ হওয়ার কথা ছিল, এর ভিতরে মনে করেন 100 ঘন্টা ব্রেকডাউনের কারণে আইডেল চলে গেছে, তাহলে 1900 ঘন্টা দিয়ে আমরা এফিসিয়েন্সি ভেরিয়েন্স করবো। একটু আগে যে ভেরিয়েন্সটা করলাম আইডেল টাইম বাদ দিয়ে নিট ঘন্টাটা নেব, হ্যাঁ বুঝা গেছে? আর আইডেল টাইমের ভেরিয়েন্সটা আলাদা করবো, আমি দেখাচ্ছি, প্র্যাকটিস করে দেখাচ্ছি। এখন বিষয় হলো যে আইডেল টাইম ভেরিয়েন্সটা কি হবে, ফেভারেবল না আনফেভারেবল। বলছে যে যদি আমাদের কোম্পানিতে ইফ দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড আইডেল টাইম সেট, আমরা যদি আগে থেকে আইডেল টাইম অনুমান না করি, তাহলে আইডেল টাইম ইজ অলওয়েজ অ্যাডভার্স বিকজ ইটস রিপ্রেজেন্টস মানি ওয়েস্টেজ। মানে আপনি যদি আইডেল টাইম সম্পর্কে একটা ধারণা আগে থেকে না দেন যে আমাদের এত ঘন্টা আমরা ধরে নিলাম আইডেল থাকবে, তাহলে আপনি বলতে পারবেন যদি ওর ভিতরে রাখতে পারেন তাহলে ফেভারেবল, ওর বাইরে চলে গেলে আনফেভারেবল। কিন্তু আইডেল টাইম আপনি ধরছেন যে আপনার এখানে হবে না আইডেল টাইম, তাহলে আপনার আইডেল টাইম হলেই কি হবে, সেটা অ্যাডভার্স। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার স্যার। ওকে, কেউ না বুঝলে বলবেন। এক্সামে কি ফর্মুলা লিখতে হবে নাকি স্যার এমনি জাস্ট কোয়ান্টিটি এভাবে রেট এগুলো গুণ করে করে দেখাই দিলে হবে? ফর্মুলা আপনি চাইলে লিখতে পারেন, মানে আমি যেটা গুণ করছেন সেটাই আগে লিখে নেবেন জাস্ট। না ওইটাই তো স্যার, ধরেন কোয়ান্টিটি আর রেটটা গুণ করে দিলাম। ওই যে এখানে যেমন এখানে দেখেন সীমা, এটা কি ফর্মুলা লিখছে বলেন? এটা কি ফর্মুলা লিখছে? লেখে নাই কিন্তু। এই যে এখানে ফর্মুলা লিখছে এরা সুন্দর করে লেখছে। শুড কস্ট ডিড কস্ট, শুড ইউজ ডিড ইউজ, সহজ কথা। কত হওয়ার কথা ছিল কত হয়েছে, শুড যেটা সেটা বাজেট, যেটা হয়ে গেছে অ্যাকচুয়াল। বুঝা গেছে? এটা তো আমরা বুঝতে পারি, লেখা যেমন তো বুঝতে পারি না যে এটা আমাদের স্ট্যান্ডার্ড দিয়েছিল এটা অ্যাকচুয়াল, এটা তো লিখতে পারবো কিনা? আমার কথা বুঝছেন? এই যে 1000 ইউনিট তৈরি করতে 2 কেজি করে লাগার কথা ছিল প্রতি ইউনিটে, তাহলে 2000 কেজি হচ্ছে শুড ইউজ, আর অ্যাকচুয়ালি ইউজ করছে 2200, তাহলে এটা শুড যেটা স্ট্যান্ডার্ড, আর যেটা অ্যাকচুয়ালি হয়ে গেছে সেটা অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল এইভাবে করবেন। বুঝতে পারছি স্যার, এইভাবে অনেক ভালো হবে। রাইট, এইভাবে লজিকটা থাকবে। ফর্মুলা আপনার ক্লাসের আগ পর্যন্ত স্যার সবসময় ফর্মুলা দিয়েই করছি, কিন্তু এখন মানে আপনি অনেক মানে বেস্ট ইটা বুঝেছেন তো স্যার, ভালো লাগতেছে। এটাই আমরাও আপনাদের মতো সাফার জিনিসটা বুঝাচ্ছেন আর কি, মানে প্র্যাকটিক্যাল একদম। রাইট, ওকে, তাহলে আমরা পরেরটাই যাচ্ছি। আমরা আইডেল টাইমটা একটু শেখাই, আইডেল টাইমটা একটু শিখি আমরা। তাহলে আমরা কি বললাম, যদি আইডেল টাইমের কোনো স্ট্যান্ডার্ড সেট করে না দিই তাহলে অলওয়েজ অ্যাডভার্স, কারণ আমরা আশা করছি আইডেল টাইম হবে না। আর যদি আইডেল টাইম আগে থেকে সেট করে দেন যে না 5% টাইম আইডেল বা 10% আইডেল টাইম, তাহলে ওর ভিতরে থাকলে ফেভারেবল, ওর বাইরে চলে গেলে আনফেভারেবল। ওকে, তাহলে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে বুঝে আপনাদেরকে চেষ্টা করি, এক্সাম্পল 6 বুঝতে পারবেন। আগে এক্সাম্পল 6টা করে নিই, তারপরে আমরা হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি স্যার। আমরা যে আপনি যে বললেন বইটার কথা, এই বইটা আমরা কি পাবো কখন? কোনটা, কোন বইয়ের কথা বললাম? আপনি যে এখন যে করাচ্ছিলেন ম্যাথগুলা। হ্যাঁ, এটা তো আপনার সীমার বইটা করাচ্ছি। এটা না, এই কিছুক্ষণ আগে যে করাইলেন আপনি একটা বই থেকে, পিডিএফ ছিল মেবি। ওটা কি অ্যাক্টিভিটি বেস সিস্টেমের কথা বলছেন, এবিসি? হ্যাঁ, ওটা আমরা পাবো কথা বলতেছি স্যার, পিডিএফ ফাইল আপনার যেটা বানানো কোশ্চেন, আপনার যেটা বানানো ছিল, মানে আপনি কোশ্চেনের এইটা তো স্যার দিবেন। এটা বলছেন আপনার যেটা বানানো, এটা না, আপনার যেটা বানানো গ্রুপে দিয়ে দিবেন, বলেন একটা কোশ্চেন ব্যাংক বলছে। এটা হ্যাঁ এটা আমি গ্রুপে দিয়ে দেব। এটা আপনাদের সীমার কোশ্চেন ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের সিএম এর কোশ্চেন ওয়েবসাইটে দেওয়া আছে। এটা আপনি যে বললেন আরেকটা কোশ্চেন ব্যাংক দেয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে এখনো হয় না। এটা 500 করে থাকবে কোশ্চেন আনসার। এটা তৈরি হচ্ছে কেবল, এটা ইন প্রসেসে আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমি সিএম এর কোশ্চেন সলভ করে দেখালাম। আচ্ছা, এটা হয়তো বা এই ডিসেম্বরের পর্যন্ত হয়তো বা আপনার হাতে পেয়ে যাবেন, এরপর থেকে হয়তো বা অনেক অ্যাডভান্টেজেস পাবেন। এখন দেখেন আইডল টাইম নিয়ে একটু আমরা ডিল করি।
এখানে দেখেন মিলেনি মিচেল লিমিটেড মেক্স এ সিঙ্গেল প্রোডাক্ট উইথ দ্য ফলোইং ইনফরমেশন বাজেট আউটপুট 1000 ইউনিটস আওয়ার লাগবে হচ্ছে 6000 আওয়ার্স বুঝতে পারছেন প্রতি ঘন্টায় কতটুকু যে কে একজন করে রাখছে আবার লাইব্রেরির বই তো প্রতি ইউনিটে কত ঘন্টা লাগা উচিত 6 ঘন্টা 6 আওয়ার করে তাই না আচ্ছা সেই হিসেবে লেবার কস্ট হওয়ার কথা এটা দেয়া না দেওয়া সমান কথা আমাদের দরকার নাই এটা আচ্ছা লেবার কস্ট কত করে দেওয়া আছে 42,000 আচ্ছা কত ঘন্টার জন্য 6 ঘন্টা তাহলে প্রতি ঘন্টায় কত রেট 60 টাকা স্যার মানে 6 আগের অঙ্কগুলোই 6 আর 7 দেওয়া ছিল মানে 6 আওয়ার্স করে লাগবে প্রতি ঘন্টায় 7 করে লাগবে এখানে টোটালটাই দিয়ে রাখছে বোঝা গেছে আমরা আমাদের মতো বের করে নেব ওকে এখন অ্যাকচুয়াল আউটপুট কম হয়েছে না বেশি হয়েছে কম স্যার কম আওয়ার্স পেইড কত ঘন্টা আমরা পে করছি 5500 কিন্তু কাজ করছে কত ঘন্টা 1200 তাহলে বাকি 300 কি আইডিয়াল টাইম এটা হচ্ছে আইডিয়াল টাইম ক্লিয়ার সবাই আমরা একটু বলবেন স্যার এই যে প্রথম থেকে স্যার এই যে 6 তারপর 7 স্যার এগুলো আমি বুঝিনি স্যার একটু সমস্যা ছিল নেটে বুঝতে পারেন নাই না স্যার আচ্ছা বলছি এই যে আপনার আউটপুট কত এখানে কত ইউনিট তৈরি হবে বাজেট করছে 1000 ইউনিট কত ঘন্টা লাগবে স্যার 6000 ঘন্টা প্রতি ইউনিটে কত ঘন্টা লাগবে প্রতি ইউনিটে কত ঘন্টা তাহলে স্যার 1000 কে 6000 ইউনিট দিয়ে ভাগ দিলে স্যার 6 ঘন্টা 6000 কে 1000 দিয়ে 1000 কে 6000 দিয়ে না জি স্যার আচ্ছা কত টাকা লাগবে এই 6000 ঘন্টায় কত দেব আমরা লেবারকে 6000 ঘন্টা 42000 টাকা প্রতি ঘন্টা কত দিবেন তাহলে স্যার 42000 কে 6000 দিয়ে ভাগ দিব কত আসে তাহলে স্যার 7 ওইটাই বুঝছেন এখন 6-7 কিভাবে আসছে জি স্যার এবার বুঝছি স্যার ওকে সো এখন যদি আমরা লেবার রেট ভেরিয়েন্স বের করি এটা আপনারা সহজেই পারবেন লেবার কস্ট হইছে কত 39100 হওয়া উচিত ছিল কত স্যার 42000 হওয়া উচিত ছিল কত 42 যদি 1000 ইউনিট তৈরি হতো 1000 কি তৈরি হয়েছে ও না স্যার 1000 কম হয়েছে স্যার হ্যাঁ এটা গোলমাল লাগাবেন না আমাদের মানে ইয়ে নিয়ে কাজ করতে হবে অ্যাকচুয়ালটা নিয়ে এই যে দেখেন এখানে একটা আছে এই যে ফার্স্ট ওয়ান আমাদের কস্ট হয়ে গেছে কত কস্ট হয়েছে কত 39100 আমাদের কস্ট হয়েছে তাই না আচ্ছা 39100 কস্ট হয়েছে কত কস্ট হওয়া উচিত ছিল কত ঘন্টায় পেমেন্ট করছি আমরা আওয়ার্স পেইড কত ঘন্টার জন্য পেমেন্টটা করছি 500 ইনটু 7 5500 ঘন্টা কত প্রতি ঘন্টায় কত দেওয়ার কথা ছিল লেবার কস্ট 60 টাকা স্যার 7 করে তাহলে 5500 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করে 38500 দিয়ে ফেলছে কত 39100 স্যার বেশি দিছে না কম দিছে বেশি কেন বেশি বলেন তো আপনারা বেশি স্যার বেশি কেন হইতে পারে কারণটা কি স্যার এখানে দুইটা কারণ হইতে পারে দুইটা কারণ স্যার এখানে আওয়ার তো স্যার বেশি কাজ করছে 5500 করছে 5500ই তো ধরলাম 5500 ঘন্টায় তো 7 করে দেওয়ার কথা ছিল তাই না স্যার উপরে ওই যে ছিল 5200 আর এখানে 5500 এই কারণে ওটা তো আমরা কনসিডার করলামই আবার আরে আমরা 5500 ঘন্টার জন্য তো পেমেন্ট করলাম তাই না জি স্যার তারা তো কাজ করছে অ্যাকচুয়ালি 5200 কিন্তু পেমেন্ট করছে কত 5500 আওয়ারে তো আচ্ছা ঠিক আছে আমরা আইডল টাইম সবই পে করলাম তবুও কত করে পে করার কথা ছিল 7 করে 7 টাকা করে তাহলে কত আসার উচিত ছিল 7500 আপনাদের কথা আমি বুঝছি আপনারা বলতে চাচ্ছেন যে কাজ তো 5200 করছে কিন্তু পেমেন্ট তো 5500 জন্য করছে তাই না তো মেনে নিলাম আপনার কথা তাহলে প্রতি ঘন্টায় করার কথা ছিল 7 করে
তাহলে কত হওয়া উচিত ছিল? 38,500। 38,500। কিন্তু পেমেন্ট করছে, এটা কি খাতির করে করছে নাকি লেবারদেরকে? 39,100 কেন পেমেন্ট করলো? খাতিরটা কেন করলো বলেন? তার 60 টাকা 10% মানে পার আওয়ার পে করা লাগছে। কেন করলো এই কাজটা? বেশি কেন পেমেন্ট করলো? ওভারটাইমের জন্য আমরা 1.5 গুণ পেমেন্ট করি। স্যার 300 এটা কিছু না, ওইদিকে যায় না, ওইদিকে যায় না, ওটা তো সবাই আমরা ধরলাম ওইদিকে যাচ্ছে। আমরা তো স্যার স্ট্যান্ডার্ড সেট করছি বছরের শুরুতে, যখন লেবার দিয়ে কাজ করিয়েছি স্যার তখন লেবার রেট বৃদ্ধি পেয়েছে, এইটা একটা কারণ হতে পারে। এটা একটা খুব ভালো কারণ বলছেন, হ্যাঁ এটা রিয়েল। হ্যাঁ আরেকটা কারণ হতে পারে স্যার, লেবার হচ্ছে ইফিসিয়েন্ট লেবার, মানে কি বলবো এটাকে, হায়ার স্কিল লেবার, যাদের পেমেন্ট বেশি দিতে হয়েছে। ওকে, হ্যাঁ আচ্ছা, আরেকটা বলেন তো, আরেকটা কারণ হতে পারে স্যার ওভারটাইমের জন্য আমরা বেশি পেমেন্ট করতে হচ্ছে। ওভারটাইম, রাইট ওভারটাইম হতে পারে, রাইট। এটা একটা, এই তিনটা কারণে হতে পারে, রাইট। আর দরকার নেই, যথেষ্ট। আমরা যখন যেটা দিতে চাইছি, দেখেন 5,500 ঘন্টারই পেমেন্ট দিলাম, বেশি দিলাম, তার মানে আইদার ওভারটাইম করা লাগছে। ওভারটাইম করলে রেট তখন এমনি আপনারা জানেন 150% চলে যায়, তাই না? 1.5 দেওয়া লাগে লেবার অ্যাক্ট অনুসারে। আবার হতে পারে স্কিল লেবারের জন্য প্রিমিয়াম পে করছেন, সেটা হতে পারে। এই কারণগুলোর কারণে কি হয়েছে, যা পেমেন্ট করার কথা ছিল পেমেন্টটা কি তার থেকে আরেকটা বলছেন যে বছরের শুরুতে আমরা যে রেটটা আশা করেছিলাম, আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে লেবারের রেট আমাদের বাড়াই যাচ্ছে, বিয়ন্ড দ্য কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণের বাইরের ফ্যাক্টর হতে পারে। হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে, না জানলে কি হয়, শুধু অঙ্ক করে লাভ নাই। এখানে একটা কোশ্চেন নিজেকে করা উচিত যে আমি 5,200 ঘন্টা কাজ করলাম, 5,500 ঘন্টার জন্যই পেমেন্ট করলাম, তবুও তো 7 করে পেমেন্ট করার কথা, তার থেকেও কেন বেশি লাগলো? এই জবাবদিহিতা কিন্তু আপনাকে করতে হবে। ইউ আর অ্যাকাউন্টেবল টু দা কোম্পানি টপ ম্যানেজমেন্ট, ঠিক কিনা? জি স্যার। এটা কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে, আপনাকে কারণটা জানতে হবে কেন। whether this is happened within your control, this is happened by the causes within your control or beyond your control. আপনার কন্ট্রোলের বাইরে থাকলে আপনি বেঁচে যাবেন, আপনার কন্ট্রোলের ভিতরে থাকলে আপনার খবর আছে। টপ ম্যানেজমেন্টকে স্যাটিসফাই করতে হবে আপনাকে আপনার এক্সপ্লেনেশন দিয়ে। সো আমরা দেখলাম তাহলে এটা হচ্ছে রেট ভেরিয়েন্স। এখন যদি আমরা এফিসিয়েন্সি বলি, তাহলে এফিসিয়েন্সি যেখানে আইডল টাইম থাকবে তখন আমরা বলছি এফিসিয়েন্সি ভেরিয়েন্স দুইটা ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে আইডল টাইমের জন্য করবো, আর একটা কি করব, এফিসিয়েন্সির জন্য অ্যাক্টিভ আওয়ার দিয়ে শুরু করবো। তাহলে আইডল টাইম আপনারা সবাই পারেন, আইডল টাইম সবাই পারবেন। মোট ঘন্টা কাজ করছে, 5,200 ঘন্টা, কিন্তু পেমেন্ট নিয়েছে 5,500 ঘন্টা। তাহলে আইডল টাইম কত ঘন্টা? 300 ঘন্টা। প্রতি ঘন্টায় কত করে পে করে নরমালি? 7 টাকা। তাহলে 2100 কি অ্যাডভান্স? কেন অ্যাডভান্স? আমাদের এখানে বলছে অঙ্কে যে আইডল টাইম হওয়ার কোনো চান্স আছে, এরকম কিছু বলছে আমাদের? না স্যার বলেনি। তাহলে পুরোটাই কি হবে? পুরোটাই কি আনফেভারেবল অ্যাডভান্স, রাইট। তো এখানে যেহেতু 300 ঘন্টা আমরা লস করেই ফেললাম, এই কারণে যখন এফিসিয়েন্সি ভেরিয়েন্স করবেন প্রথমে করছে এরা, এখানে কিন্তু আপনি আর 5,500 ঘন্টা নিতে পারবেন না, তখন কত নেবেন? 5,200 ঘন্টা। ক্লিয়ার? এটাকেই আমরা বললাম যে এই নামটা, যে এফিসিয়েন্সি ভেরিয়েন্স and efficiency variance during active working hours. ক্লিয়ার? এখন যেহেতু আইডল টাইম আলাদা করে ফেলছে, সেহেতু এফিসিয়েন্সি ভেরিয়েন্স অ্যাক্টিভ আওয়ারের জন্য করবো শুধু। ক্লিয়ার? ওকে, সো তাহলে এফিসিয়েন্সি ভেরিয়েন্স যদি আমরা বলি, 5,200 ঘন্টা অ্যাক্টিভলি কাজ করছে তারা, $7 করে তাদেরকে দেওয়ার কথা। তাহলে বাজেট কত করা? 36,000। এই শশী মোবাইলে নিয়ে যা তো। এই একটু মিউট করে কথা বলবেন। আচ্ছা, এখন আসেন কত হওয়া উচিত আর কত হয়েছে। এখন বলেন কত আউটপুট হয়েছে? 900। প্রতি ইউনিটে কত ঘন্টা লাগার কথা ছিল? 6 ঘন্টা। 6 ঘন্টা। তাহলে মোট কত ঘন্টা লাগার কথা? 900 ইউনিট তৈরি হয়েছে 5400, এই 5,400 ঘন্টা লাগা উচিত ছিল, তাই তো? জি স্যার। শুড বি, এটা শুড বি। অ্যাকচুয়ালি লাগছে কত অ্যাক্টিভলি? 5,200 স্যার। 5,200। যেহেতু আইডল টাইম আমরা আলাদা করে ফেলছি, সেহেতু 5,400 লাগা উচিত ছিল, লাগছে 5,200। তাহলে কম লাগছে না বেশি লাগছে? স্যার কম লাগছে।
মানে যেটুকু করছে ভালোভাবে করছে কাজ, রাইট? হ্যাঁ, কনফিউজড হবেন না, ক্লিয়ার। লাগা উচিত ছিল 5,400, লাগছে কত? অ্যাক্টিভলি কাজ করছে তারা 5,200 ঘন্টা, ওই পরিমাণ কাজ করে ফেলছে তারা। তাহলে বাঁচাইছে কত ঘন্টা? অ্যাক্টিভলি কাজ করছে 5,200 ঘন্টা, সেভ করছে কত ঘন্টা? 200 স্যার। তাহলে 7 করে হলে কত হয়? 1400 স্যার। ফেভারেবল, এফিসিয়েন্সি ভালো, যতটুকু কাজ করছে ভালোভাবেই করছে। এখন যদি এই আইডল টাইমটা যদি আপনার কোম্পানির অন্য কারণে হয়, বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দ্য লেবার, মনে করেন আপনার মেশিন ভাঙা পড়ে আছে, মেশিন ভেঙে গেছে, বিদ্যুৎ সাপ্লাই নাই, জেনারেটর ফেল করছে, ম্যাটেরিয়াল নাই, বসে আছে, আগুন ধরে গেছে, বসে আছে, এই জন্য তো লেবার দায়ী না, তাই না? না স্যার। 900 ইউনিট তৈরি করতে তাকে 6 ঘন্টা করে সময় দেওয়া হয়েছে। 5400 ঘন্টা দেওয়া ছিল, তারা 5200 ঘন্টায় করে ফেলছে কাজটা। তার মানে যেটুকু কাজ তারা করার সুযোগ পেয়েছে সেটুকু কি করছে? এফিশিয়েন্টলি করছে কাজটা। ক্লিয়ার? জি স্যার। তাহলে 200 ঘন্টা বাঁচাইছে $7 করে, তাহলে মোটামুটি তারা $1400 সেভ করছে। এই হচ্ছে আইডল টাইম সহ। আর বইতে যেটা আছে আইডল টাইমে শুধু এটুকুই ডিফারেন্স, বইতে যেটা আছে যদি আচ্ছা একটু দেখাই দিই, একটু ডিফারেন্স আছে, রেটটাও চেঞ্জ হয়ে যাবে। এটা আমি খুঁজে পাই কিনা দেখি। এটা পেজ নাম্বার হচ্ছে 179 আর 180 তে একটা एग्जांपल দেয়া, ইলাস্ট্রেশন দেয়া আছে, ইলাস্ট্রেশন, एग्जांपल না, ইলাস্ট্রেশন। আমার এখানে 179, এটা দিয়ে আমরা শেষ করব যদি পাই। আচ্ছা, एग्जांपल 6 এর নিচেই তো আছে, এই যে এখানে দেখেন এক্সপেক্টেড আইডল টাইম। যদি আইডল টাইম আগে থেকে এক্সপেক্ট করা হয়, অর্থাৎ অনুমান করা হয়, তখন কি হবে? তখন আমাদের ডেট গুলো রিভাইজ করে নিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন কিনা, আইটিপিএলসি এক্সপেরিয়েন্সেস সিজনাল ডিমান্ড ফর ইটস প্রোডাক্ট ডিউরিং দ্য নেক্সট পিরিয়ড দ্য কোম্পানি এক্সপেক্ট দ্যাট দেয়ার উইল বি অ্যান অ্যাভারেজ লেভেল অফ আইডল টাইম। এই যে বলে দিয়েছে, দেখছেন আইডল টাইম থাকবে কত %? 20%। মানে 1000 ঘন্টা কাজ হলে 200 ঘন্টা কি আইডল টাইম হতে পারে, রাইট? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে কোম্পানির স্ট্যান্ডার্ড লেবার আওয়ার রেট কত করে? $9 পার আওয়ার বিফোর দ্য অ্যাডজাস্টমেন্ট ফর আইডল টাইম। এখানে অঙ্কটা ঝামেলা হচ্ছে এটুকুই যে 9 দিচ্ছেন হচ্ছে আইডল টাইম সহ, তাহলে আইডল টাইমের আগে আইডল টাইম সহ তাহলে কত? আইডল টাইম বিবেচনা করলে যেহেতু 20% আইডল টাইম, তো তাহলে 80% সময়ের জন্য আপনি দিচ্ছেন 9 আওয়ার, তাহলে রেটটা হয়ে যাবে 11.25 রিভাইজ রেট। এটুকুই জাস্ট অঙ্কের ঝামেলা। স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার ওয়ার্ক, যে সময়টুকু সে আইডল টাইম থাকবে না, কাজ করবে, সেই সময়ের জন্য তার পড়ে গেল, রেটটা পড়ে গেল, ইফেক্টিভ রেটটা পড়ে গেল 11.25। এটা বুঝলেন কিনা সবাই? আবার বলছি যদি না বুঝেন, তাহলে তাকে দেওয়া হবে $9 পার আওয়ার বিফোর দ্য অ্যাডজাস্টমেন্ট ফর দ্য আইডল টাইম পেমেন্টস, অ্যাডজাস্ট করার পূর্বে। তাহলে 9 যদি দেন আপনি নর্মাল রেট, আর 20% যদি আইডল পড়ে থাকে, তাহলে কত % কাজ করবে তারা? কত % সময় কাজ করবে? 80% টাইম স্যার। তাহলে 80 দিয়ে ভাগ করবেন, 80% দিয়ে, তাহলে আপনি ইফেক্টিভ রেটটা পেয়ে যাবেন। ক্লিয়ার? স্যার এই রেটটা স্যার কি রেট হলো? এক্সপেক্টেড আইডল টাইমটা আরেকবার একটু স্যার বুঝিয়ে দিবেন স্যার। স্যার তাহলে যে 11.25 স্যার, তাহলে স্যার এটা কি রেট হলো স্যার? এটা হচ্ছে যে সময়টা কাজ করবে সেই সময়টা কত পড়ে যাচ্ছে তাদের পিছনে খরচ। এখানে বিষয় হচ্ছে যেহেতু তারা আইডল টাইমে কোনো কাজ করবে না, তাহলে যে সময়টা কাজ করবে ওইটুকু সময়ের ভিতরে আইডল টাইমের কস্টটা অ্যাড করে দিতে হবে। ওই যে আপনারা শিখছেন না, নরমাল লসের খরচটা ভালো ইউনিটকে কভার করতে হয়, শিখছেন না? প্রসেস কস্টিং এ শিখছেন না? ঠিক ওই কনসেপ্টটা। আচ্ছা আবার বলছি আমি, সামনে দেখুন, ভয় নাই। The standard time to produce 1 unit of output is 3 active hour. Active hour, not এখানে অঙ্কটা কেন এটা করা লাগলো দেখেন, অ্যাক্টিভ আওয়ার বলে দিয়েছে। প্রত্যেকটা ইউনিট তৈরি করতে কতটুকু সময় লাগবে? 3 ঘন্টার ওভারঅল না, অ্যাক্টিভ আওয়ার শুধুমাত্র কাজ করবে যতটুকু, প্রোডাক্টিভ আওয়ার, আইডল টাইম বাদে। তাহলে আমাদের রেটটাও লাগবে কি? আইডল টাইম বাদে রেটটা লাগবে। তাহলে সরি 9 যদি দেয় হচ্ছে $9 দিচ্ছে ওভারঅল, তাহলে আপনি 20% আইডল বসে থাকবেন, তাহলে 80% এর জন্য আপনাকে 9 দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আপনাকে প্রতি ঘন্টায় ইফেক্টিভ আওয়ারের জন্য, অ্যাক্টিভ আওয়ারের জন্য কত করে দিচ্ছে? 11.25। মানে আইডল টাইমের খরচটা ভালো টাইমের ভিতরে দিয়ে কভার করে নিলাম। বোঝা গেছে এটা? জি
জি স্যার ওকে এবার স্যার বুঝছি স্যার। হ্যাঁ এখন আসেন পেজ নাম্বার 180 তে অ্যাকচুয়াল রেজাল্ট দেওয়া আছে। এখন অ্যাকচুয়াল রেজাল্ট কত ইউনিট তৈরি হয়েছে? 3263 ইউনিট তৈরি হয়েছে। অ্যাকচুয়াল আওয়ার পেইড ফর, মোট কত ঘন্টার জন্য আমরা টাকা দিছি? 14,000 ঘন্টা। আর অ্যাক্টিভ আওয়ার কতটুকু? অ্যাক্টিভ অথবা প্রোডাক্টিভ আওয়ার 10,304। ওকে, রিকোয়ার্ড ক্যালকুলেট দ্য ফলোইং ভেরিয়েন্সেস ফর দ্য পিরিয়ড, আইডল টাইম আর লেবার এফিসিয়েন্সি, দুইটা ভেরিয়েন্স আমাদের কাছে চাইছে। সো প্রথমে কি করছে দেখেন, ওই 9 কে 0.8 দিয়ে ভাগ করে অ্যাক্টিভ আওয়ারের রেটটা বের করে নিয়েছে, নিয়ে এখন তো বাদ বাকিটা পারবেন। আইডল টাইম 14,000 ঘন্টার জন্য পেমেন্ট করছে। 14,000 ঘন্টা কাজ করলে আইডল টাইম হওয়া ছিল কত পার্সেন্ট? 20%। কত ঘন্টা? 2,800 ঘন্টা আইডল টাইম হাউস ছিল। আইডল টাইম কত হচ্ছে আপনারা বুঝতে পারছেন। পেমেন্ট করছি আমরা 14,000 ঘন্টায়, কিন্তু তারা কাজ করছে 10,304 ঘন্টা। এটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো যে আইডল টাইম কতটুকু, পাবো না? আবার বলছি, পেমেন্ট করছি আমরা 14,000 ঘন্টার জন্য, কিন্তু তারা অ্যাক্টিভলি কাজ করছে কত ঘন্টা? 10,304 ঘন্টা। তাহলে বাকি যে 3,696 এটা কি? আইডল টাইম, অ্যাকচুয়াল আইডল টাইম স্যার। অ্যাকচুয়াল আইডল টাইম, রাইট। তো এক্সপেক্ট করছিলাম যে 2800 হবে, কিন্তু হয়ে গেছে 3,696। আইডল টাইম কি বেশি হয়েছে না কম হয়েছে? তো আইডল টাইম বেশি হওয়া কি ভালো না খারাপ? অ্যাডভার্স। ওইটাকে আমরা ওই যে ইফেক্টিভ রেটটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব। ক্লিয়ার? এখন আসে লেবার এফিসিয়েন্সি। লেবার এফিসিয়েন্সি যদি আমরা ধরি তাহলে কত ইউনিট তৈরি হয়েছে? 3263 ইউনিটস। প্রতি ইউনিটে সময় লাগার কথা ছিল, আমাদের কোশ্চেনে বলা ছিল 3 আওয়ার করে, তাই না? জি স্যার। তাহলে যে ইউনিটটা তৈরি হয়েছে তো 3 ঘন্টা করে লাগলে লাগার কথা ছিল 9,789 ঘন্টা, কিন্তু তারা কত ঘন্টা কাজ করছে? অ্যাক্টিভ 10,304 ঘন্টা। এইখানে অবস্থা খারাপ দেখেন, তারা প্রতি ইউনিটে 3 ঘন্টা করে অ্যাক্টিভ লাগার কথা ছিল, কিন্তু লাগাইছে আরো বেশি। ভালো না খারাপ? খারাপ স্যার। স্যার খারাপ। তো ওই রেটটা দিয়ে মাল্টিপ্লাই করে দেন, তাহলে আপনারা পেয়ে যাবেন লেবার এফিসিয়েন্সিও খারাপ আর আইডল টাইমও খারাপ, দুইটা জায়গায় অ্যাডভার্স সিচুয়েশন। ক্লিয়ার এখন? জি স্যার। এই হচ্ছে লেবার পর্যন্ত আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা ওভারহেড দেখবো। ওভারহেড হয়তো আধা ঘন্টা দেখলে শেষ হয়ে যাবে, তারপরে আমরা টেস্টের আন্ডারস্ট্যান্ডিং দেখবো, এবং এটা নিয়ে আমাদের কোশ্চেন, যদি সালের কোনো কোশ্চেন থাকে, ইয়ার কোশ্চেন, সিএমএ তে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। নাই স্যার কোশ্চেন। ওকে, তাহলে আমরা ক্লোজ করলাম। আপনারা কি সাফা কুইজটার জন্য করছেন? স্যার সাফার যে কুইজ কম্পিটিশন হচ্ছে, এখানে রেজিস্ট্রেশন করছেন? জানি না স্যার। জানেন না? ওই যে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস এর যে কুইজ টেস্টটা হবে, একটা কুইজ কম্পিটিশন হয়। এটা লিংক আমরা কোথায় পাবো? এটা জানেন না? না স্যার জানি না তো। আচ্ছা, তাহলে আমি দেখি আপনাদেরকে একটা গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, এখানে সবাই জয়েন করে। ওইটা বেশ কয়েকটা টপিকস এর উপর একটা কুইজ কম্পিটিশন হবে, একটা এরপরে এসএ টাইপের একটা কম্পিটিশন। দেখি আপনি আপনাদের গ্রুপের লিংকটা দিয়ে দেবো। হ্যাঁ, ওইখানে জয়েন করুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ছিল স্যার সাবজেক্টের বাইরে। স্যার বলেন। স্যার বলছিলাম যে আমরা যারা আগে সিলেবাসে, তারা যদি স্যার, আমার যেমন 700 মার্ক আমি পাস করেছি স্যার, এখন যদি নতুন সিলেবাসে যাই, তাহলে কনভার্সন পলিসি দিলে তাহলে এটা স্যার ঠিক হবে? বাকি 1300 করবেন, বাড়বে না, আপনার বার্ডেন বাড়বে না। বার্ডেন হবে না স্যার? না, বার্ডেন হবে না। তাহলে কোনটা ভালো হবে স্যার? না এটাই স্যার কন্টিনিউ করবো স্যার? এটা আসলে একটু দেখেন, দুইটাই দেখেন। নতুনটাতেও ভালো হওয়ার কথা, কারণ হচ্ছে যে এখানে অনেক রিসোর্স অ্যাভেলেবেল হবে, তো এই জন্য একটু ভালো হওয়ার কথা। বুঝতে স্যার, রিসোর্সটা অ্যাভেলেবিলিটি থাকবে, রিসোর্সটা বেশি অ্যাভেলেবেল হবে। স্যার আর কোন সিলেবাস কতদিন কন্টিনিউ হতে পারে স্যার? আপনারা যতদিন থাকবেন পুরাতনটা ততদিন থাকবে, অথবা আমাদের অথরিটিজ ডিসিশন নেবে। আপনাদের তো জোর করে নতুন নিয়ে আসতে পারবে না,
জি স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওকে ঠিক আছে থ্যাংক ইউ